তোমার লম্পট ছেলে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। রিমি এত বড় একটা মিথ্যা কথা বলে কি প্রমাণ করতে চাইছে? সাজ্জাদ ভাই বাধা দেওয়াতে দেখো শাহিন ওর কি হাল করেছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিল। তোমরা যদি সঠিক সময় না আসতে তাহলে এতক্ষণ এই লম্পটটা আমার ইজ্জত কেড়ে নিত। তখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। রিমি যা বলল তা কি সত্যি? আমি কিছু বলার সময় পেলাম না। রিমি আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, বড় আপু, তুমি আমার কথা বিশ্বাস করছো না? যদি বিশ্বাস না হয় তাহলে সাজ্জাদ ভাইকে জিজ্ঞেস করে দেখো। আমি মিথ্যা বললেও সাজ্জাদ ভাই তো আর মিথ্যা বলবে না। আমি রিমির বিয়ে ওর খালাতো ভাই সাজেদের সাথে ঠিক করেছি। কথাটা বলে ছোট আব্বু আমার দিকে শীতল চোখে তাকালো। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কেবল হা করে ছোট আব্বুর দিকে চেয়ে আছি। কি শুনলাম এটা? রিমির বিয়ে সাজ্জাদ ভাইয়ের সাথে ঠিক করেছে? আমি ছোট আব্বুকে এই মুহূর্তে কী বলবো ভেবে পাচ্ছি না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। রিমিকে আমি খুব ভালোবাসি। ওর বিয়ে অন্য কারোর সাথে হলে আমি মরেই যাব। মানছি আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু আমি মনে মনে এখনও রিমিকে আমার বউ মানি। তাছাড়া মাত্র একটা সিগনেচার দিকে একটা সম্পর্ক ভাঙা যায়? রিমি শুধুই আমার ডিভোর্সের গোষ্ঠী গেলাই। আমি ছোট আব্বুকে কিছু বলার আগে তিনি আমাকে থামিয়ে দিল। তোর জন্য আমার মেয়েকে অনেক ক্ষতি হয়েছে, সে অনেক কষ্ট পেয়েছে। তোর সাথে রিমির বিয়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম। যাই হোক, তুই রিমিকে ডিভোর্স দিয়ে ভালোই করছিস। আমি তোর চেয়েও 1000 গুণ ভালো ছেলের সাথে রিমির বিয়ে ঠিক করেছি। খুব শীঘ্রই রিমি ও সাজ্জাদের বিয়ে দিব। আমি চাই না তুই বিয়েতে কোনো রকম গন্ডগোল বাঁধা। তোকে আগে সাবধান করে দিলাম। ছোট আব্বুর কথা শুনে আমি আর কিছু বলার সাহস পেলাম না। এমন সময় দেখি রিমি ও সাজ্জাদ ভাই হাসতে হাসতে আমাদের সামনে এসে দাঁড়ালো। সাজ্জাদ ভাই রিমির হাত শক্ত করে ধরে আছে। রিমি কিছু বলছে না বা হাত ছাড়ানোর চেষ্টাও করছে না। আমার আগে শরীর জ্বলে গেল। সাজ্জাদ ভাই সাহস হলো কি করে রিমির হাত ধরার? লোকজন না থাকলে সাজ্জাদ ভাইকে বুঝিয়ে দিতাম রিমিকে ছোঁয়ার পরিণাম কি। রিমির দুঃসম্পর্কের খালাতো ভাই হলো সাজ্জাদ, আমার চেয়ে কয়েক বছরের বড়। স্কুলে সাজ্জাদ ভাইয়ের নাম ছিল কলমচোরা। ওনার এই নামকরণের পেছনে অদ্ভুত এক কারণও আছে। সচরাচর কোনো চোর দামি বা মূল্যবান জিনিস চুরি করে, কিন্তু সাজ্জাদ ভাই কলম চুরি করতেন। নতুন কলম দেখলেও লোভ সামলাতে পারতেনই না। যেভাবে হোক সেটা চুরি করতেন। তাই স্কুলে সবাই সাজ্জাদ ভাইকে কলম চোরা বলে ডাকতো। ছোটবেলায় সাজ্জাদ ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসে আমার অনেক কলম চুরি করে নিয়ে গেছে। যাই হোক, পুরনো কথা থাক। ছোট আব্বু যে সাজ্জাদ ভাইয়ের সাথে রিমির বিয়ে ঠিক করবে ভাবতে পারেনি। আর সাজ্জাদ ভাইও কেমন বেহুদা মানুষ, রিমিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ইচ্ছে করছে শালাকে আস্ত চিবিয়ে খাই। আমি রাগে গজগজ করে সাজ্জাদ ভাইয়ের দিকে তাকালাম। সাজ্জাদ ভাই আমার দিকে তাকালো। আমাদের চোখাচোখি হতেই উনি প্রশান্ত মুখে এক হাসি দিলেন। কেমন আছিস শাহিন? এই তো আছি কোনো রকম। শুনলাম তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সুস্থ আছিস তো? জি ভাই। ভালো, তোর সাথে কিছু কথা আছে, চল বাইরে থেকে ঘুরে আসি। কথাটা বলে সাজ্জাদ ভাই দরজার দিকে হাঁটতে লাগলেন। পিছে পিছে আমিও গেলাম। বাইরে এসে রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসলাম। সাজ্জাদ ভাই সিগারেট ধরালেন। সিগারেটের কয়েকটা টান দিয়ে বাকিটা আমাকে দিলেন। আমি আনমনে সিগারেট টানতে লাগলাম। মাথায় চিন্তার শেষ নেই। ভাবলাম কি আর হলো কি। রিমির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, শুনেছিস? হ্যাঁ শুনেছি একটু আগে। ও জানিস, আজ আমি অনেক খুশি। কেন? রিমির সাথে আমার বিয়ে হবে তাই। আসলে আমি অনেক আগ থেকেই রিমিকে পছন্দ করি। রিমি যখন কলেজে ওঠে তখন ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু আমাকে চর মেরেছিল। সেদিনের পর থেকে রিমি আমার সাথে আর কথা বলেনি। তাছাড়া আমিও পড়ালেখার জন্য দেশের বাইরে চলে গিয়েছিলাম। অভিমান করে রিমির সাথে যোগাযোগ রাখিনি। কিছুদিন আগে দেশে ফিরে শুনলাম তুই রিমিকে বিয়ে করেছিস। একটু খারাপ লেগেছিল, তবে মনে মনে খুশি হয়েছিলাম। কিন্তু গতকাল রিমির বাবা বলল তোর আর রিমির নাকি ডিভোর্স হয়েছে। তারপর রিমিকে বিয়ে করার জন্য আমাকে অনুরোধ করলো, আর আমিও 7-5 না ভেবে রিমিকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। ভালো করেছো। কিন্তু একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। কি? তুই রিমিকে ডিভোর্স কেন দিলি? আরে রিমির মতো মেয়ে তো কপাল গুনে পাওয়া যায়। আমি তোর জায়গায় থাকলে রিমিকে মাথায় তুলে রাখতাম, কিন্তু তুই মূর্খের মতো ওকে ডিভোর্স দিলি। আবার নাকি রিমির উপর অনেক অত্যাচারও করেছিস। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? সাজ্জাদ ভাইয়ের কথা শুনে আমি একটু হাসলাম। তবে সুখের হাসি নয়, কষ্টের হাসি। মানুষ কষ্ট পেলে যে সবসময় শুধু কাঁদে এমনটা নয়। অনেক মানুষ কষ্ট কমানোর জন্য মিথ্যা হাসি দেয়। আমার হাসি দিকে সাজ্জাদ ভাই চোখ ছোট ছোট করে তাকালেন। আমার অকারণে হাসতে হয়তো অবাক হয়েছেন। বিনা কারণে হাসছিস কেন? তুই আসলেই পাগল হয়ে গিয়েছিস।
হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগল না হলে রিমিকে কখনোই ছাড়তাম না। আমি বাদে দুনিয়ার সবাই বলতো রিমির মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সেটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন বুঝতে পারছি শুধু ভাগ্য নয়, 1000 বছর সাধনা করে রিমির মতো মেয়ে পাওয়া যাবে না। কত বোকা আমি! এই সামান্য জিনিসটা বুঝতে আমার এতদিন লেগে গেল। শাহিন, তোকে অনেক ধন্যবাদ। সাজাদ ভাইয়ের কথায় ঘোর কাটলো। আমি হাসি থামিয়ে কপাল কুঁচকে বললাম, হঠাৎ ধন্যবাদ দিচ্ছেন যে? রিমিকে আমার জীবনে পাঠানোর জন্য। আসলে তুই রিমিকে ডিভোর্স না দিলে আমি কখনোই ওকে নিজের করে পেতাম না। তবে আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে মরে গেলেও রিমিকে ছাড়তাম না। যাই হোক, সব কিছুর জন্য তোকে অনেক ধন্যবাদ। আমার আর রিমির জন্য দোয়া করিস। বলেই সাজাদ ভাই বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর আমার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওনার নাকি জরুরি কাজ আছে, কাল সকালে আসবেন। আমি জিম মেরে ল্যাম্পপোস্টের গোলাটে বাতি নিচে বসে রইলাম। জীবনটা অন্ধকারে ছেয়ে গেছে। ভেবেছিলাম রিমিকে আজ ভালোবাসার কথা জানাবো, কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেল। তবে রিমির উপর আমার বিশ্বাস আছে, সে আর যাই করুক সাজাদ ভাইকে বিয়ে করবে না। কালকে হয়তো বিয়ে ভেঙে দেবে, কারণ রিমি শুধু আমাকে ভালোবাসে। পৃথিবী উল্টে গেলেও সে আমাকে ছাড়বে না। আমি এক বুক আশা নিয়ে বাড়িতে এলাম। যেভাবেই হোক রিমিকে আজ ভালোবাসার কথা বলেই ছাড়বো। তারপর যা হবে সেটা দেখাই যাবে। আমি বাড়িতে সেই সোজা রিমির ঘরের সামনে গেলাম। অনেক রাত হওয়াতে সবাই ঘুমিয়ে পড়েছে। ভেবেছিলাম রিমি অন্যান্য দিনের মতো আমার জন্য খাবার নিয়ে বসে থাকবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে সে দরজা আটকে ঘুমিয়ে পড়েছে। জানি না কেন রিমি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। আমি এসে ভাবতে ভাবতে দরজায় নক করলাম। মিনিট 2 পর রিমি দরজা খুলল, চোখে মুখে বিরক্তি। এত রাতে এখানে কি? খুব খিদে লেগেছে, খাবার দে। খিদে লেগেছে তো আমার কাছে কি? টেবিলে খাবার আছে, যা খেয়ে নে। না মানে, আগে তো তুই আমার জন্য খাবার নিয়ে বসে থাকতি, তাই বললাম। আগে আমি তোর বউ ছিলাম তাই এসব করেছি, কিন্তু এখন আমি তোর কেউ না, তাই আগে কি করেছি সেসব ভুলে যা। সরি, তুই এতটা রেগে যাবি বুঝতে পারিনি। আসলে তোর হাতে খেতে ইচ্ছে করছে তো তাই বললাম। কেন? তোর হাত নেই? তুই তো এখন সুস্থ, নিজের হাতে খেতে পারিস না? যত সব আজাইরার ঢং। শোন, তুই এতদিন অসুস্থ ছিলি বলে তোর সেবা যত্ন করেছি, না হলে তুই আমার সাথে যা করেছিস তাতে তোর সাথে কথা বলাটাও পাপ। রিমির কথা শুনে আমার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রিমি তাহলে এখন আমাকে ক্ষমা করেনি? আগের সব কিছু বলে আমাকে ক্ষমা করে দে রিমি, আমি মন থেকে তোর কাছে ক্ষমা চাচ্ছি। রিমি কিছু বলল না। আমি একটু দম নিলাম, আবারও বললাম, তোকে একটা কথা বলার ছিল। এখন শোনার টাইম নেই, আমার খুব ঘুম ধরেছে, যা বলার সকালে বলিস। বলে রিমি আমার মুখের উপর দরজা লাগিয়ে দিল। আমি কিছুক্ষণ রিমির ঘরের বাইরে ঠায় দাঁড়িয়ে রইলাম। তারপর মুখ ভার করে ঘরে চলে এলাম। রিমি আজকাল আমার সাথে বেশ খারাপ ব্যবহার করছে। অবশ্য খারাপ ব্যবহার করাটাই স্বাভাবিক। আমি রিমির সাথে যা করেছি তাদের শুধু খারাপ ব্যবহার না, রিমির আমাকে জোতা পেটা করা উচিত। তবে রিমির রাগ আমি ভাঙাবো। খুব শীঘ্রই সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। পেটে প্রচণ্ড খিদা থাকা সত্ত্বেও কিছু খেতে ইচ্ছে করলো না। আমি খালি পেটে শুয়ে পড়লাম। রিমিকে ছাড়া কিছুই ভালো লাগছে না, পুরো ঘর খা খা করছে। আমি পাশ ফিরে শুতেই রিমির বালিশের দিকে চোখ পড়ল। এই বালিশে শোয়ার জন্য রিমি কত চেষ্টা করেছে, কিন্তু আমি ওকে ঘুমাতে দেইনি। অথচ আজ রিমিকে কাছে পাওয়ার জন্য মনটা ছটফট করছে। আমি রিমির বালিশে আলতো করে হাত বোলাতে লাগলাম। এমন মনে হচ্ছে রিমি বালিশে মাথা রেখে শুয়ে আছে, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি বালিশে চুমু দিলাম, নাক ডুবে ঘ্রাণ নিলাম। রিমির চুলের সুবাস বালিশে লেগে আছে। আমি সারা রাত রিমির কথা ভেবেই কাটিয়ে দিলাম। একা একা কল্পনায় রিমির সাথে কথা বলেছি। সকালবেলা ঘুম থেকে উঠে রিমির সাথে দেখা করার জন্য ওর ঘরে গেলাম। গিয়ে দেখি রিমি কার সাথে যেন ফোনে মিষ্টি মিষ্টি কথা বলছে আর খিলখিল করে হাসছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম রিমি সাজ্জাদের সাথে কথা বলছে। আমার প্রচণ্ড রাগ উঠল। ওই হারামিটের সাথে রিমির এত কিসের কথা? আমি একটু শব্দ করলাম। রিমি আমার দিকে কপাল কুঁচকে তাকালো। এতক্ষণে সে আমাকে খেয়াল করেনি। রিমি ফোন রেখে একরাশ বিরক্তি নিয়ে বলল, সকাল সকাল এখানে কি? কিছু বলবি? ছোট আব্বু গতকাল বললো সাজ্জাদ ভাইয়ের সাথে তোর বিয়ে হবে। তুই এ ব্যাপারে কিছু জানিস? আব্বু ঠিকই বলেছে। আমি আব্বুকে বলেছি আমি সাজ্জাদ ভাইকে বিয়ে করব। তারপর আব্বু গিয়ে সাজ্জাদ ভাইয়ের বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের পাকা কথা সেরে এসেছে। সামনের মাসে আমার আর সাজ্জাদ ভাইয়ের বিয়ে। রিমির কথা শুনে আমি এতটাই অবাক হলাম যে বলে বোঝানো যাবে না। অবাক আর বিস্ময়ে আমার চোখ কপাল উঠে গেছে। কি শুনলাম এটা? আমি হাঁ করে একভাবে রিমির পানে চেয়ে আছি। আমার এখনো রিমির কথা বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। রিমি তো আমাকে ভালোবাসে, তাহলে সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাইছে কেন? আমার মাথায় কিছুই ঢুকছে না। একবার ভাবলাম রিমি আমার সাথে মজা করছে, কিন্তু রিমির চেহারা দেখে তা মনে হচ্ছে না। সেই সিরিয়াস ভাব নিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি আনমনে এসব ভাবছিলাম।
হঠাৎ রিমি আমার মুখের সামনে তুড়ি মেরে বলল, হা করে কি ভাবছিস? কিছু বলার থাকলে জলদি বল, আমার কাজ আছে। রিমির কথায় আমার ঘোর কাটলো। আমি নিজেকে সামলে নিয়ে রিমির চোখের দিকে তাকালাম। রিমি আমার দিকে তাকিয়ে আছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে রিমি আমাকে সহ্য করতে পারছে না। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে আমাকে দেখছে। আমি একটু চুপ থেকে রিমিকে কি বলবো সাজিয়ে নিচ্ছি। রিমিকে কিছু বলবো তার আগেই সে বলল, আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোকেই সামলাতে হবে। আসলে বিয়ে দেওয়া ও ভাঙতে তুই খুব পাকা তো, তাই। রিমির কথা শুনে হুট করে আমি সিংহের মতো গর্জে উঠলাম। রিমি আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করবে, আর আমি এখানে সেই বিয়ের দায়িত্ব নেব? অসম্ভব। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই সাজ্জাদ ভাইকে বিয়ে করতে যাচ্ছিস কেন? ইচ্ছে হয়েছে তাই। কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস। ভালোবাসি না, ভালোবাসতাম। আসলে তুই আমার অতীত, আর অতীতকে ভুলে যাওয়াই উত্তম। মানে কি এসবের? ইয়ার কি হচ্ছে আমার সাথে? আর কি কেন মারবো? আমি সত্যি সত্যি সাজ্জাদ ভাইকে বিয়ে করব। রিমি, আমার মেজাজ খারাপ করবি না বলে দিলাম। ভালোই ভালোই বিয়েটা ভেঙে দে। বিয়ে ভাঙার কোনো প্রশ্নই আসে না। সাজ্জাদ ভাই আমাকে ভালোবাসে, সারা জীবন আমাকে সুখে রাখবে, তোর মতো কষ্ট দিবে না। তাই সাজ্জাদ ভাইকে বিয়ে করতে রাজি হয়েছি। পাগলের মতো কথা বলিস না। তুই আমাকে ভালোবাসা সত্ত্বেও কোন হিসেবে সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাস? হ্যাঁ, আমি এখন আর তোকে ভালোবাসি না। এখন থেকে তুই আর আমি সম্পূর্ণ আলাদা। আমি তোকে ভুলে গেছি। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? এই তোর ভালোবাসার নমুনা? যখন তোকে ভালোবাসতাম তখন তো মূল্য দিসনি, তাহলে এখন এত কথা কিসের? তাছাড়া তুই কি ভেবেছিলি আমি তোর জন্য সারা জীবন কেঁদে কেঁদে বুক ভাসাবো? আমি অতটাও বোকা না। তুই যদি আফিফাকে বিয়ে করতে পারিস, তাহলে আমি কেন সাজ্জাদ ভাইকে বিয়ে করতে পারবো না? ও, বুঝতে পেরেছি। আসলে তুই আমার উপর জেদ করে সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাচ্ছিস, তাই না? তোর উপর জেদ করে নয়, আমি মন থেকেই সাজ্জাদ ভাইকে বিয়ে করতে রাজি হয়েছি। সত্যি বলতে, তোকে ভালোবেসে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি। আমার ভাবতেই অবাক লাগে আমি তোর মতো একটা হৃদয়হীন পশুকে ভালোবেসেছি। আরে তোর চেয়ে তো রাস্তার কুকুরেরাও অনেক ভালো আছে, অন্তত তাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে। কিন্তু তোর মধ্যে কিছুই নেই। তুই শুধু মানুষকে কষ্ট দিতে জানিস, জানোয়ার একটা। আর শোন, তুই আর কখনো আমার সামনে আসবি না। তোকে দেখলেই আমার ঘৃণা করে, পুরো শরীর ঘিনঘিন করে। ইচ্ছে করে তোর মুখে একদলা থুতু চিটিয়ে দিই। শেষের কথাগুলো রিমি অনেক ক্ষোভ ও রাগ নিয়ে বলল। আমি রিমির এসব কথা শুনে একদম নির্বাক হয়ে গেলাম। জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইলাম। রিমির প্রতিটা কথা আমার বুকে তীরের মতো এসে বিঁধেছে। আমার প্রতি রিমির এত ঘৃণা জন্মেছে সেটা জানা ছিল না। অবশ্যই এটাই স্বাভাবিক। আমি রিমির উপর যে অন্যায় করেছি তাতে শুধু ঘৃণা নয়, আমাকে জুতা পেটা করাই উচিত। আর আমি কিছু না বলে মাথা নিচে করে রিমির ঘর থেকে বেরিয়ে এলাম। রিমির এসব কথা শোনার পরও বেহায়ার মতো সেখানে থাকা ঠিক না। সেখানে থাকলেও তার অপমানিত হতাম। আমি কোনো মতো ডুলতে দুলটে ঘরে এলাম। পা দুটো যেন চলছে না। ইচ্ছে করছে ছুটে গিয়ে রিমিকে জড়িয়ে ধরে বলি, আমি তোকে অনেক ভালোবাসি রিমি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। চল আবার নতুন করে শুরু করি। আমি সারা জীবন তোকে ভালোবাসার চাদরে জড়িয়ে রাখবো। খুব ভালোবাসি তোকে। কিন্তু আমি লজ্জা আর ভয়ে রিমির সামনেই দাঁড়াতে পারছি না। এসব কথা আর বলবো কিভাবে? এদিকে রিমি আবার সাজ্জাদ ভাইকে বিয়ে করতে চাইছে। রিমির যা জেদ, তাতে আমি নিশ্চিত সে বিয়ে করেই ছাড়বে। কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। যেভাবে হোক রিমির বিয়ে আটকাতেই হবে। কিন্তু কিভাবে? আমি একা কিভাবে এত কিছু করব? এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার বন্ধুদের কথা মনে পড়লো। তাদের কথা প্রায় ভুলে গিয়েছিলাম। রিমিকে ডিভোর্স দেওয়া নিয়ে বন্ধুদের সাথে ঝগড়া হওয়ার পর ওদের সাথে আর যোগাযোগ রাখিনি। বন্ধুরা অবশ্য আমার সাথে কথা বলা বা যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি নিজেই তাদের ইগনোর করেছি। পরে সবাই অভিমান করে আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। বন্ধুত্ব ভেঙে যায়। জানি না বন্ধুরা আমাকে হেল্প করবে কিনা, কিন্তু এই মুহূর্তে তাদের আমার খুব দরকার। তারা একমাত্র আমাকে রিমির বিয়ে ভাঙাতে সাহায্য করতে পারবে। আমি রাগ অভিমান বলে শাওনকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর শাওন ফোন রিসিভ করলো। কেমন আছিস দোস্ত? এতদিন পর মনে পড়লো। ভালো নেই রে, অনেক বড় সমস্যায় পড়েছি। তোদের সবার হেল্প লাগবে। সমস্যায় না পড়লে তো বন্ধুদের কথা মনে পড়ে না। তা বল, কি হেল্প লাগবে? ফোনে বলা যাবে না, একটু দেখা করতে পারবি? এখন তো ব্যস্ত আছি। সন্ধ্যায় কলেজে মাঠে আসিস, সেখানে সবাই থাকবো। আচ্ছা দোস্ত। আমি ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন বন্ধুরা হেল্প করলেই হয়, ওদের উপর সব কিছু নির্ভর করছে। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে দেখা করতে কলেজ মাঠে গেলাম। আমি আসার আগে সবাই এসে পড়েছে। আমি সুমনের পাশে গিয়ে বসলাম। ভেবেছিলাম বন্ধুরা আমার সাথে কথা বলবে না, রাগ করে থাকবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে সবাই নিজ থেকে আমার সাথে কথা বলা শুরু করলো, যেন আমাদের মাঝে কিছুই হয়নি। ধীরে ধীরে আমাদের আড্ডা জমে উঠলো। ছোট ছোট বিষয় নিয়ে সবাই হাসি তামাশা করতে লাগলো, কিন্তু আমি মুখ ভার করে আছি। মিছে মিছে হাসার চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ সামন থেকে আশিক বলে উঠলো,
শাহিন, তোর কি মন খারাপ? চুপ করে আছিস কেন? আশিকের কথা শুনে বাকি বন্ধুরা আমার দিকে তাকালো। আশিক আমার পেটে গুঁতো দিয়ে বলে, কোনো সমস্যা হয়েছে নাকি? শাওন বলল আমাদের সাথে নাকি তোর জরুরি কথা আসে। তেমন কিছু না, রিমির বিয়ে ঠিক হয়েছে, শুনেছিস? আজ সকালে রিমি ফোন করে বলেছে আমাদের সবাইকে দাওয়াতও দিয়েছে। ভালো, কিন্তু আমি চাই না রিমির বিয়েটা হোক। কেন? কারণ আমি রিমিকে বিয়ে করতে চাই। পাগল হয়ে গেলি নাকি? তুই না রিমিকে ডিভোর্স দিয়েছিস, তাহলে এখন আবার রিমিকে বিয়ে করতে চাইছিস কেন? তাছাড়া তুই তো আফিফাকে ভালোবাসিস। আফিফের কথা বাদ দে, আমি এখন রিমিকে ভালোবাসি। রিমি প্রেমে পড়েছি, আমি আমার বইয়ের প্রেমে পড়েছি। তোর মাথা মনে হয় খারাপ হয়ে গিয়েছে। আরে তুই রিমিকে বিয়ে করলে আফিফার কি হবে? আফিফার জন্যই তো তুই এত কিছু করলি। বললাম তো আফিফের কথা বাদ দে। ওই শালি একটা ধান্দাবাজ, সম্পত্তির লোভে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আমরা আগেই ধারণা করেছিলাম এমন কিছু হবে। গরিবের কথা বাসি হলে সত্যি। এসব কথা এখন রাখ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোর এখন আমাকে রিমির বিয়ে ভাঙতে হেল্প করবি কিনা বল। পারবে না রে, তোর জন্য বেচারি রিমি অনেক কষ্ট পেয়েছে। তোর সাথে রিমির আবার বিয়ে হলে সে ভালো থাকবে, আর তার কি গ্যারেন্টি আছে? আমি আমার জীবন দিয়ে হলেও রিমিকে ভালো রাখবো, কখনো কষ্ট দেব না, সারা জীবন সুখে রাখার চেষ্টা করব। তোরা শুধু আমাকে হেল্প কর। তুই কি সত্যি রিমিকে ভালোবাসিস? শুধু ভালোবাসি না, খুব ভালোবাসি। মন থেকে বলছিস? হ্যাঁ রে। তাহলে এসব কথা রিমিকে গিয়ে বল। জানিসই তো রিমি কত জেদে। সে যদি সিদ্ধান্ত নেই বিয়ে করবে, তাহলে পৃথিবী উল্টে গেলেও বিয়ে করে ছাড়বে। তাই ভালো হবে তুই রিমিকে সুন্দর করে বোঝা। কি বোঝাবো? সেটাও কি বলে দিতে হবে? ছাগল একটা। আরে রিমিকে গিয়ে বলবি তুই ওকে ভালোবাসিস, তারপর ওর কাছে ক্ষমা চাইবি। পারলে দুই একটা ইমোশনাল ডায়লগ মারবি, ব্যাস সব ঠিক হয়ে যাবে। যদি রিমি চর থাপ্পড় মারে? ও তো এমনিতে আমার উপর রেগে আছে। আরে কিছু হবে না, আমরা আসি তো। তুই শুধু রিমির সামনে বুক টান টান করে থাকবি। ঠিক আছে, কাল সকালে রিমিকে প্রপোজ করব। কাল নয়, এক্ষুনি বাড়ি গিয়ে রিমিকে তোর মনের কথা বলবি। শুভ কাজে দেরি করতে নেই। আমি মাথা নেড়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি পৌঁছেই সোজা রিমির ঘরের কাছে গেলাম। রাত তখন 8:45 বাজে। আমার হার্টবিট ক্রমশই বেড়েই চলেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রিমিকে ভালোবাসার কথা বলার সাহস হচ্ছে না, আর না বলেও উপায় নেই। আমি দরজার সামনে দাঁড়িয়ে রিমিকে কী বলবো সেসব মুখস্থ করতে লাগলাম। হঠাৎ দরজা খুলে রিমি বাইরে এলো। আমি চমকে উঠলাম। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি বেশ ঘাবড়ে গেল। তুই আমার দরজার সামনে কি করছিস? তোর সাথে জরুরি কথা আছে বলে আমি পাশ কেটে রিমির ঘরে ঢুকলাম। পিছন পিছন রিমি এলো। সে আগে ফসছে, মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, যে মেয়েটা আমার সাথে থাকার জন্য কত কিছু করেছে, আর সে মেয়েটাই আমাকে সহ্যই করতে পারছে না। আমি একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। রিমি দাঁত কিরমির করে বলল, তোর কিসের এত জরুরি কথা রে? তোকে না বলেছি আমার সামনে আসবি না? আজকের পর আর আসবো না, জাস্ট তোকে কয়েকটা কথা বলে চলে যাব। তাড়াতাড়ি বল। রিমির অনুমতি পেয়ে আমি কিছু বলার সাহস পাচ্ছি না, ভয়ে হাত পা কাঁপছে। সত্যি বলতে রিমিকে দেখলে এখন আমার ভয় লাগে, অথচ আগে এই রিমিকে আমি পাত্তাই দিতাম না। মানুষ ঠিকই বলে আমরা যাকে ভালোবাসি তাকে সবচেয়ে বেশি ভয় পাই। আমার চুপ থাকা দেখে রিমি ধমক দিয়ে বলে উঠল, চুপ করে আছিস কেন? কি নাকি জরুরি কথা বলবি? জলদি বলে বিদায় হ, তোকে আমার সহ্য হচ্ছে না। আমি 7 পাঁচ না ভেবেই খপ করে রিমির হাত দুটো চেপে ধরলাম। রিমি চোখ বড় করে আমার দিকে তাকালো। আমি মনে সাহস যোগে রিমিকে আজকে টান মেরে আমার কাছে নিয়ে এলাম। তারপর ওকে আমার বুকের সাথে শক্ত করে চেপে ধরলাম। মায়া ভরা চোখ নিয়ে গভীরভাবে রিমির দিকে তাকালাম। রিমি আমার বুকে শান্ত হয়ে গেছে। আমি রিমিকে ছেড়ে দিয়ে আলতো করে ওর গাল দুটো চেপে ধরলাম। চোখে চোখ রেখে বললাম, আমি তোকে ভালোবাসি রিমি, তোকে বিয়ে করতে চাই, সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই। কথাটা বলতে দেরি, কিন্তু রিমির আমাকে চর মারতে 1 সেকেন্ডও দেরি হলো না। রিমি আমার গালে চর মারলো। চর খেয়ে আমি রিমির থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়ালাম। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে নিমিষেই। আগে ধারণা করেছিলাম রিমি আমাকে চর মারবে, আর সেটাই সত্যি হলো। এদিকে রিমি শুধু আমাকে চর মেরেই চুপ থাকলো না, সে ঝড়ের বেগে আমার কাছে এসে শার্টের কলার চেপে ধরলো। তারপর আমার গালে আবারও চর মারলো। এবারে চরটা আগেরটার তুলনায় আরও জোরে মেরেছে। আমার ফর্সা গালটা লাল বানিয়ে ফেলেছে একদম। এমনিতেই ভয়ে ছিলাম, এখন আরও রিমির হাতে চর খেয়ে জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। কি করব বুঝতে পারছি না। রিমি খ্যাপা সিংহের মতো আমার দিকে চেয়ে আছে। আমি কিছু বলতে যাব, তার আগে রিমি বলল, আমাকে টাচ করলি কেন? কোন সাহসে আমাকে টাচ করলি? আমি তোকে ভালোবাসি রিমি, আমার কি অধিকার নেই তোকে টাচ করার?
না, একদম নেই। তুই এখন আমার কাছে পরপুরুষ, তাই একদম আমার শরীরে হাত দিবি না। আর হুট করে আমার প্রতি ভালোবাসা জন্মালো কিভাবে? হুট করে জন্মায়নি, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, আসলে এতদিন বুঝতে পারিনি। ইস, কি ভালোবাসা গো, উতলে পড়ছে একদম। তোর বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করে উপায় আছে কি? আপনার মতো এমন মহৎ ব্যক্তি আমাকে ভালোবাসে, এটা তো আমার সৌভাগ্য। আমি তোকে সত্যিই ভালোবেসে ফেলেছি রিমি, প্লিজ আমাকে বিশ্বাস কর। তা মশাই, আপনি যখন আমাকে ভালোবাসেন তাহলে আপনার প্রাণপ্রিয়া পরাণের পরাণ আপনার কলিজা আফিফার কি হবে? তাকে বিয়ে করবেন বলেই তো আমাকে দিনের পর দিন অত্যাচার করে ডিভোর্স দিয়েছেন। এখন তাহলে আফিফাকে ছেড়ে আমার কাছে এসেছেন কেন? আফিফ আমাকে ধোকা দিয়েছে, সে আমাকে ভালোবাসে না। সম্পত্তির লোভে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, খালামুনি ওর সাথে জড়িত, সবই তার প্ল্যান। জানতাম এমন কিছুই ঘটবে, আসলে আমি আগে থেকে এসব জানতাম। আগে থেকে জানতি মানে? আসলে আফিফার উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। আফিফা যেদিন তোকে প্রপোজ করে আমি সেখানেই ছিলাম। পরে আফিফার পেছনে কয়েকদিন গোয়েন্দাগিরি করে জানতে পারি সে তোর সাথে ভালোবাসার অভিনয় করছে, শুধুমাত্র তোর নামে সম্পত্তিগুলো হাতানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, আফিফার সাথে আগে অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, অবশ্য এখনো আছে। যতদূর জানি তুই মনে হয় আফিফার 26তম বয়ফ্রেন্ড ছিলি। তুই যখন আগে থেকে সব জানতি তাহলে আমাকে বলিসনি কেন? বললেই কি বিশ্বাস করতি? তুই তো আফিফাকে অন্ধের মতো বিশ্বাস করতি। সে যা বলতো সেটাই অক্ষরে অক্ষরে পালন করতি। আমি যদি আফিফার ব্যাপারে বাজে কিছু বলতাম তখন দেখা যেত তারপরের দিনই তুই আফিফাকে বিয়ে করে ঘরে তুলতি। তাই আর কিছু বলিনি। তাছাড়া না বলে ভালোই করেছি, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে পরিণতি এমনই হবে। আমি মানছি একটা ভুল করে ফেলেছি, তাহলে কি এখন সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ হয়ে যাবে। তাহলে আমার ভালোবাসার কি হবে? আমি যে তোকে খুব ভালোবাসি। কথাটা বলে আমি রিমির হাত শক্ত করে চেপে ধরলাম। রিমি ঝড়ের বেগে হাত ছাড়িয়ে নিল, তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে আবার আমাকে চড় মারল। বলেছি না আমাকে টাচ করবি না, তারপরেও কোন সাহসে আমার গায়ে হাত দিস? তুই আমাকে ধরলে আমার শরীর চলে যায়, এমন মনে হয় কেউ আমাকে পচা নর্দমায় ফেলে দিয়েছে। তাই নাকি? অথচ আগে আমার একটু ছোঁয়া পাওয়ার জন্য তুই কত কি করেছিস, এমনকি ঘুমের বাহানা করে আমাকে কিস পর্যন্ত করেছিস, কিন্তু আজ তোকে ধরলে তোর ঘৃণা করে। শুধু ঘেন্না না, তোর মুখে থুথু দিতে ইচ্ছে করে। এরপর রিমি আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি মাথা নিচু করে সেসব শুনছি। রিমির গালি শুনে মনে হয় আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। কি বিশ্রী গালি! রিমি এক নাগাড়ি কিছুক্ষণ গালিগালাজ করতে করতে শান্ত হয়। আমি বেহায়ের মতো আবারও বললাম, তোকে না পেলে আমি মরে যাবো রিমি, আমাকে একটা সুযোগ দে প্লিজ। সুযোগ মানুষের জীবনে একবারই আসে, তাছাড়া আমার মতো একটা নষ্টা পতিতা মেয়ের জন্য তুই মরতে যাবি কেন? নষ্টা মেয়ে মানে? কি বলছিস এসব? আমি ঠিকই বলছি। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলি? মনে আছে তুই একদিন আমাকে নষ্টা মেয়ে বলেছিলি? আমার চেয়ে নাকি বাজারের পতিতারা অনেক ভালো। রিমির কথা শুনে আমার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। রাগের মাথায় এতদিন থেকে অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম, সেসব কথা মনে পড়তেই লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। রিমি একটু দম নিয়ে আবারও বলতে লাগলো, সেদিন আমি কত কষ্ট পেয়েছিলাম জানিস? সরি, তুই জানবি কিভাবে? তোর কাজই তো হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। সেসবের জন্য তো আমি সরি বলেছি। সরি বললেই কি সব ঠিক হয়ে যায়? সেদিনের তোর বলা প্রত্যেকটা কথা আমার কলিজায় এসে আঘাত করেছিল, তবুও আমি চুপ ছিলাম। তাছাড়া দিনের পর দিন তুই আমাকে অপমান করেছিস, আমার মা বাবাকে পর্যন্ত ছাড়িসনি, তাদেরও গালিগালাজ করেছিস। তারপরেও আমি চুপ করে থেকেছি। কেন জানিস? কারণ তখন তোকে আমি ভালোবাসতাম। তুই আমার স্বামী ছিলি বলে তোর সব অত্যাচার সহ্য করেছি, কিন্তু যেদিন তুই আমাকে ডিভোর্স দিলি সেদিন থেকেই তুই আমার কাছে মরে গেছিস। এখন আর আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। এত কিছুর পরেও তুই কোন হিসাবে আমাকে ভালোবাসার কথা বলিস? হ্যাঁ, তোর লজ্জা করে না? আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। রিমির মনে আমার জন্য এতটা ক্ষোভ এবং রাগ জমে আছে জানা ছিল না। আমি অবাক নয় না কেবল তাকিয়ে রইলাম। রিমিকে কি বলবো সাজিয়ে নিচ্ছি, তার আগে রিমি আবার বলে উঠল, এতদিন তোর কাছে আমি বেহায়া নির্লজ্জ নষ্টা বেশ্যা ছিলাম। আমি মরে গেলে নাকি আমার কবরে এক মুঠো মাটিও দিবি না। আজ তাহলে আমার ভালোবাসা পাওয়ার জন্যই তুই এত ব্যাকুল কেন? আজ তোর বিবেকে বাধা দেয় না? আমার গলা ধরে আসে রিমির কথা শুনে। কেঁদে দেবো এমন একটা ভাব। কোনো মতে আমাকে ভালো না বাসলে আমার অ্যাক্সিডেন্টের সময় আমার সেবা যত্ন করেছিলি কেন? কেন আমার সুস্থতার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতি? তুই শুধু না, শুধু তুই না, আমি সবার জন্যই এমন করতাম। এমনকি তোর জায়গায় রাস্তার কুকুর হলেও আমি এমন করতাম। আমি আর রাস্তার কুকুর কে হলাম? না, তুই কুকুরের চেয়েও খারাপ। আর কখনো আমার সামনে আসবি না, দূর হ চোখের সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। তারপর রিমি আমাকে এক প্রকার গালাগালি দিয়ে ঘর থেকে বের করে দেয়।
না চাইতে আমার চোখে পানি চলে আসে। আমি কোনো মতে চোখের পানি মুছে ঘরে চলে আসি। তারপর আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ছোট বাচ্চার মতো কাঁদতে থাকি। রিমি আমাকে এভাবে ফিরিয়ে দেবে ভাবতে পারিনি। কত আশা নিয়ে তার কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম সবকিছু আবার নতুন করে শুরু করব, কিন্তু এক নিমিষেই সবকিছু শেষ হয়ে গেল। রিমিকে মনে হয় আর নিজের করে পাওয়া হলো না। আমি কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালবেলা একটু দেরি করে ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হলাম, তারপর হালকা নাস্তা করলাম। রিমির সাথে এখনো দেখা হয়নি, ওকে দেখার জন্য মনটা আঁকুপাকু করছে। এখনো ঘুম থেকে ওঠেনি মনে হয়। আমাকে অশান্তিতে রেখে মহারানী শান্তির ঘুম ঘুমাচ্ছে। একটু মায়া হয় না আমার জন্য? সে কি জানে না তাকে দেখার জন্য একজন মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে? আমি বাবা ভাবি বাদ দিয়ে রিমিকে এক নজর দেখার জন্য ওর ঘরের সামনে গেলাম, কিন্তু দরজা লক করা। রিমিকে ডাকার সাহস হলো না। আমাকে দেখলে আবার গালিগালাজ করবে, তার চেয়ে বরং কিছুক্ষণ অপেক্ষা করি। রিমি ঘর থেকে বের হলেই দূর থেকে একটু দেখবো শুধু, আর তাতে আমার শান্তি। রিমির ঘরের সাথে বেলকনি। আমি বেলকনিতে দাঁড়িয়ে রিমিকে দেখার জন্য অপেক্ষা করছি। হঠাৎ দিকে সাজ্জাদ ভাই হন্তদন্ত হয়ে রিমির ঘরের সামনে এসে দাঁড়ালেন। আমাকে দেখেও না দেখার ভান করে রইলেন। আমি দূর থেকে সাজ্জাদ ভাইয়ের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছি। বোঝার চেষ্টা করছি সকাল সকাল হারামিটা এখানে কেন এসেছে। একে দেখলে আমার রক্ত মাথায় উঠে যায়। সাজ্জাদ ভাই দরজায় 2-3 বার নক করার পরই রিমি দরজা খুলল। সাজ্জাদ ভাইকে দেখে মুচকে হাসলো, তারপর কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। দূর থেকে এসব দেখে আমার শরীরে যেন আগুন ধরে গেল। ইচ্ছে করছে সাজ্জাদ ভাইকে মেরে চাটনি বানাই। শালা আমার বইয়ের দিকে নজর দেয়। আমি এসব ভাবছিলাম, তখনই দেখি রিমি সাজ্জাদ ভাইয়ের হাত ধরে তাকে ঘরের ভিতর নিয়ে গেল, তারপর নিঃশব্দে দরজা লাগিয়ে দিল। সত্যি বলতে এমন কিছু হবে তা আমি কল্পনাও করিনি। রিমি এভাবে সাজ্জাদ ভাইকে ঘরের ভিতর নিয়ে গেল কেন? ঘরের ভিতর কি করবে তারা? খারাপ কিছু করবে না তো? টেনশনে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা শুরু করেছে। মনের ভেতর ঝড় শুরু হয়ে গেছে। আমি আর স্থির থাকতে পারলাম না। রিমি আর সাজ্জাদ ভাই ঘরের দরজা আটকে কি করছে তা দেখার জন্য এগিয়ে গেলাম। দরজার সাথে কান রাখতেই ভেতর থেকে রিমি ও সাজ্জাদ ভাইয়ের হাসির শব্দ কানে এলো। তারা দুজন হাসাহাসি করছে আর ফিসফিস করে কথা বলছে। ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য আমি দরজায় হালকা চাপ দিলাম। দরজা ভেতর থেকে লক করা ছিল না, হালকা চাপ দিতেই খুলে গেল। আমি দরজা ফাঁক দিয়ে ভেতরে তাকালাম, কিন্তু ভেতরে যা দেখলাম তা দেখে আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মাথায় আকাশ ভেঙে যাওয়ার মতো অবস্থা। ঘরের ভেতর সাজ্জাদ ভাই ও রিমি একে অপরের অনেক কাছাকাছি রয়েছে। সাজ্জাদ ভাই রিমির কোলে মাথা রেখে শুয়ে আছে, আর রিমি সাজ্জাদ ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সত্যি বলতে এমন কিছু দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। যে রিমি আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে আজ অন্য কিনে ঘর বাঁধা স্বপ্ন দেখছে। এসে তাজ্জব বিষয় আর কি হতে পারে? যেই কোলে মাথা রাখার অধিকার শুধু আমার ছিল, সেখানে আজ অন্য কারো স্থান। আমি মনে মনে এসবই ভাবছিলাম। হঠাৎ সাজ্জাদ ভাই রিমিকে বলে উঠলো, একটু আদর করো না সোনা? এখন না, বিয়ের পর। বিয়ে তো এখনো অনেক দেরি, এতদিন আমি অপেক্ষা করতে পারবো না। প্লিজ একটু আদর করো, জাস্ট একটা কিস। এখন কোনো কিস্টিস হবে না, কেউ দেখে ফেললে কি ভাবে বলো তো? যা ভাবার ভাবুক, আমার কিস লাগবেই। তুমি দিতে না চাইলে আমি জোর করে নিব। তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিচ্ছু জানি না। বলে রিমি মুচকে আসলো। বোঝা যাচ্ছে রিমির সম্মতি আছে। সাজ্জাদ ভাই বুঝে নিল রিমির সম্মতি আছে। সে যদি রিমিকে কিস করে তাহলে রিমি কিছু বলবে না। সাজ্জাদ ভাই শোয়া থেকে উঠে বসলো, তারপর রিমির মুখোমুখি হয়ে আরও কাছাকাছি এগিয়ে গেল। রিমি ও সাজ্জাদ ভাইয়ের মাঝে কেবল আধাতের দূরত্ব। একে অপরের নিঃশ্বাস দুজনের মুখে এসে পড়ছে। ঠোঁট জোড়াও মৃদুভাবে কাঁপছে দুজনের। মিলিত হতে খুব একটা সময় বাকি নেই। এদিকে রিমি ও সাজ্জাদ ভাইকে এইভাবে দেখে আগে আমার শরীর ফেটে যাচ্ছে। রক্ত শুধু কিলবিল করছে। হাই স্পিডে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত রক্ত ছোটাছুটি করছে। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি দিলাম। বিকট একটা শব্দ হলো। তারপর আমি হুড়মুড় করে ঘরে ঢুকলাম। রিমি ও সাজ্জাদ ভাই আচমকা আমাকে দেখে ঘাবড়ে গেল এবং তাড়াহুড়ো করে একে অপরের থেকে কিছুটা দূরে সরে গেল। আমি রাগে কাঁপতে কাঁপতে সাজ্জাদ ভাইয়ের সামনে এসে দাঁড়ালাম। সাজ্জাদ ভাই চোখ দুটো শুরু করে আমাকে দেখছে, চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ। আমি সাজ্জাদ ভাইকে কিছু বলার সুযোগ না দিয়েই ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। সাজ্জাদ ভাই ভেবা চাকা খেয়ে যায়, গালে হাত দিয়ে ফেল করে আমার দিকে তাকিয়ে আছে। আমার রাগ এখনো কমেনি। সাজ্জাদ ভাইকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। হারামিটার সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। রিমিকে কিস করতে চাও সাহস পেল কোথায়? যেখানে আমি এখনো রিমিকে কিস করিনি, সেখানে বজ্জারটা রিমিকে কিস করার মতো দুঃসাহসিক কাজ করতে যাচ্ছিল। এসব কথা ভাবতে আমার রক্ত আবারও গরম হয়ে উঠল। আমি সাজ্জাদ ভাইয়ের কলার চেপে ধরে তাকে টেনে দাঁড় করালাম। তারপর নাক বরাবর সজোরে ঘুষি মারলাম। সাজ্জাদ ভাই বাবা গো মা গো বলে চিৎকার দিল। নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে সাজ্জাদ ভাইয়ের। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি,
এই শালাককে আজ আত্মহত্যা করে হাসপাতালে পাঠাবো। আমি সাজ্জাদ ভাইকে আরেকটা ঘুষি মারতে যাব, তখনই রিমি আমার হাত চেপে ধরলো। আমি চোখ মুখ কুঁচকে রিমির পানে তাকালাম। রিমি আগুন চোখে আমাকে দেখছে, মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খেলো তার রাগ কমবে না। অন্যান্য সময় রিমির এমন ভয়ানক চাহনিতে আমি ভয় পেতাম, কিন্তু আজ রিমিকে দেখে একটুও ভয় লাগছে না। আমি দাঁতে দাঁত চেপে কিরমির করে বললাম, রিমি আমার হাত ছাড়, এই শালাককে আজ আমি জিন্দা কবর দেব। সাজ্জাদ ভাইকে আরেকটা মারলে পরিণাম ভালো হবে না কিন্তু। ওকে শুধু মারবো না, মেরে কুচি কুচি করে কাটবো। ওর সাহস হলো কি করে তোকে কিস করতে চাওয়ার? সেটা আমি বুঝে নিব। তুই এখানে নাক গলানোর কে? আমি কে মানে? এত তাড়াতাড়ি তোর জীবন থেকে আমাকে মুছে ফেলেছিস? মুছে ফেলেছি। আমার জীবনে তোর আর কোনো অস্তিত্ব নেই। তোর জীবন আমার কোনো অস্তিত্ব না থাকলেও আমার জীবনে ঠিকই তোর অস্তিত্ব আছে। আমার দেহকোষের প্রতিটা শিরায় শিরায় তুই মিশে আছিস। তুই শুধুই আমার, আর যে তোর দিকে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে ঘুরিয়ে দেব। রাগে গজগজ করে কথাগুলো বলেই আমি এক ঝটকায় রিমির থেকে হাত ছাড়িয়ে নিলাম। তারপর প্রচণ্ড রাগী গলায় বললাম, আমাকে বাধা দিতে আসিস না রিমি। তাহলে কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজ্জাদ ভাইকে মায়ের খেতে দেখবো নাকি? হ্যাঁ তাই দেখ, আজ এই হারামির বাচ্চাকে মেরেই আমি কিমা বানাবো। তুই আমার সামনে আমার হবু বরকে মারবি আর আমি চুপ করে থাকবো, এটা ভাবলি কি করে? কেন, কি করবি তুই? এক্ষুনি বড় আব্বু ও বাবাকে ডেকে আনবো, তারপর তোর কি হাল করেই দেখ। তোর কোন বাপকে ডাকবে ডাক, আমি এখানে আছি, দেখি তারা আমার কি করতে পারে। রিমা আর কিছু না বলে বাইরে গিয়ে বাবা ও ছোট আব্বুকে ডাকতে থাকে। আমি এতে চুল পরিমাণও ভয় পেলাম না। আর শুধু বাবা কেন, আমার 14 গোষ্ঠী এলেও সাজ্জাদ ভাইকে কেউ বাঁচাতে পারবে না। আমি সাজ্জাদ ভাই দিকে হিংস্র চোখে তাকালাম। সাজ্জাদ ভাই এবার ভয়ে একেবারে কোকড়ে গেল। আসলে সাজ্জাদ ভাই প্রচণ্ড ভীতু টাইপের মানুষ, এতটাই ভীতু যে এলাকার সবচেয়ে পিচ্ছি ছেলেটাও যদি খেলনা বন্ধ কিনে সাজ্জাদ ভাইকে ভয় দেখায় তাহলেও তার হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। তবে আজ শুধু সাজ্জাদ ভাইকে ভয় নয়, উচিত মতো একটা শিক্ষা দিয়ে ছাড়বো, যাতে আর কোনোদিন রিমিকে বিয়ে করার কথা মুখেও না আনে। আমি এসব ভেবেই সাজ্জাদ ভাইকে আবারও চর মারলাম। চর খেয়ে মেয়েদের মতো ফুপে ফুপে কাঁদতে লাগলো। আমি পাত্তা দিলাম না, উল্টো সাজ্জাদ ভাইয়ের কলা শক্ত করে চেপে ধরে তাকে আমার কাছাকাছি নিয়ে আসলাম। রিমিকে কিস করার খুব শখ, তাই না? আজ তোর এই শখ আমি বের করব। বান্দির বাচ্চা, তোকে আজ আমি খুন করছি না তো আমার নাম শাহিন না। আমার কথা শুনে সাজ্জাদ ভাই কেঁপে উঠল। বেচারা এতটাই ভয় পেয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। আমি হাত মুষ্টিবদ্ধ করে সাজ্জাদ ভাইকে আরেকটা ঘুষি মারলাম। ঘুষি খেয়ে সাজ্জাদ ভাই ফ্লোরে লুটিয়ে পড়ল। আমার মায়ের খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে সে। আমি তবুও শান্ত হতে পারলাম না। সাজ্জাদ ভাইয়ের পিঠে কয়েকটা লাথি মারলাম। ও হারামজাদা, কিস করার কথা মাথা থেকে নেমেছে? আরও কিস করতে চাইবি রিমিকে? সাজ্জাদ ভাইয়ের কোনো রেসপন্স পেলাম না। আমার মেজাজ এখন তুঙ্গে, কিছুতেই রাগ কমাতে পারছি না। সাজ্জাদ ভাইকে মেরে ফেলতে ইচ্ছে করছে। আমি রাগের মধ্যে সাজ্জাদ ভাইয়ের গলা চেপে ধরলাম। ঠিক তখনই রিমি দৌড়ে এসে আমাকে সরিয়ে দিল। তারপর সপাটে আমার গালে চড় মারলো। সেই সাথে কাঁদতে কাঁদতে বলল, সাজ্জাদ ভাইকে সত্যি সত্যি মেরে ফেলবি নাকি? ওকে ছেড়ে দে, আমি ওকে ভালোবাসি। হ্যাঁ মেরে ফেলবো, এতে আমার কি হয় হোক। সাজ্জাদ ভাইকে মারা তুই কে? কে তোকে এত অধিকার দিয়েছে? তাছাড়া কিছুদিন পর সাজ্জাদ ভাইয়ের সাথে আমার বিয়ে হবে। আমি তার সাথে যা ইচ্ছে তাই করব, ইচ্ছে হলে তার সাথে বিছানায় শুবো। তুই আমাকে বাধা দেওয়ার কে? রিমির শেষের কথা আমি হজম করতে পারলাম না। চোখ কপালে তুলে রিমির পানে তাকালাম। রাগে আমার শরীরে রক্ত টকবক করে ফুটছে। রিমি সাজ্জাদ ভাইয়ের সাথে বিছানায় শোবে? তার চেয়ে বড় কথা, রিমি নির্লজ্জের মতো নিজের মুখে এসব কথা বলছে। কতটা নিচে নেমে গেছে সে। হুট করে রিমির এমন অধপতন হলো কি করে? আমার সামনে সাজ্জাদ ভাইয়ের সাথে বিছানায় শোয়ার কথা বলছে। ছি, রিমি সাজ্জাদ ভাইয়ের সাথে শুতে চায়। কথাটা শুনে আমি এতটা রেগে গেলাম যে ওর গায়ে হাত ওঠাতে দুবার ভাবলাম না। প্রথমে ঠাস করে একটা চর মারলাম, তারপর রাগের মাথায় রিমির গলা চেপে তুললাম। রিমি শরীরে সর্বশক্তি দিয়ে আমার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠছে না। ব্যথায় গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে। আমার তবুও মায়া হলো না। আমি রিমির গলা আরো শক্ত করে চেপে ধরলাম। আর একবার যদি এসব কথা মুখে আনিস তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। শুধু তোকে ভালোবাসি বলে এবারের মতো ক্ষমা করে দিলাম। আর হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুলেও সাজ্জাদ ভাইয়ের কাছে ঘেসবি না। তারপর আমি রিমির গলা ছেড়ে দিলাম। রিমি বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। আমার দিকে কিছুক্ষণ আগুন চোখে চেয়ে চিৎকার করে বলল, আমাকে তোর কথা মতো চলতে হবে নাকি? আমার যা মন চাই আমি তাই করব। তুই কৈফিয়ত নেওয়ার কে? আমি কে মানে? আমি তোর স্বামী। কিসের স্বামী? ভুলে যাস না আমাদের ডিভোর্স হয়ে গেছে এবং সেটা তোর ইচ্ছাই। তাই আমার উপর অধিকার খাটানো বন্ধ কর। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? আমি তোকে ভালোবাসি, তাই আমার ভালোবাসার জোরে তোর উপর অধিকার খাটাচ্ছি। ভালোবাসা? আর যাই হোক, তোর মুখে ভালোবাসার কথা মানায় না। তুই সারা জীবন স্বার্থপর ছিলি এবং ভবিষ্যতেও থাকবি। আর স্বার্থপর মানুষেরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। রিমি শেষ কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল।
আমি স্বার্থপর রিমি ভাবে বলতে পারলো। হ্যাঁ আমি মানছি আগে স্বার্থপর ছিলাম, সবসময় শুধু নিজের কথা ভেবেছি, কিন্তু এখন তো আমি বদলে গেছি। রিমি কি সেটা দেখতে পাচ্ছে না, নাকি দেখেও না দেখার ভান করছে? অথচ একটা সময় আমার মতো স্বার্থপর মানুষটাকে রিমি পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু এখন তার জীবনে আমার কোনো অস্তিত্বই নেই। সত্যি মানুষের মন কখন বদলে যায় সেটা কেউ বলতে পারে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, কখন যে চোখের কোণায় পানি চলে এসেছে বুঝতেই পারিনি। আমি চোখের পানি মুছে সামনে তাকাতেই দেখি রিমি সাজাদ ভাইকে ধরে ওঠানোর চেষ্টা করছে। একটু আগে সাজাদ ভাইয়ের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা খুব একটা ভালো না, এখনও নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। রিমি সাজাদ ভাইকে ধরে সোফায় বসালো, তারপর শাড়ির আঁচল দিয়ে পরম যত্নে সাজ্জাদ ভাইয়ের মুখে লেগে থাকা রক্ত মুছতে লাগলো। আমি কেন জানি দৃশ্যটা সহ্য করতে পারছি না। সাজ্জাদ ভাইয়ের প্রতি রিমির এত কেয়ার দেখে হিংসায় আমি জ্বলে পড়ে মরে যাচ্ছি। এমন মনে হচ্ছে সাজ্জাদ ভাইয়ের শরীরে রিমির প্রতিটা ছোঁয়ার পরিবর্তে কেমন কলিজাটা ক্ষতবিক্ষত করছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। সাজ্জাদ ভাইয়ের কাছে গিয়ে রিমির হাত খপ করে ধরলাম। রিমি বুড়ো কুচকে তাকালো, রাগে সাপের মতো হিসিয়ে বলল, খবরদার, আমার হাত ধরবি না। আমি তোর বউ না যে যখন তখন আমার হাত ধরবি। বলে রিমি ওর হাত ছাড়ানোর চেষ্টা করলো। আমি রিমির হাত আরো শক্ত করে চেপে ধরলাম। রিমি আরও খেপে গেল, বিশ্রী ভাষা কয়েকটা গালি পর্যন্ত দিল। আমি গায়ে মাখালাম না, উল্টো রিমিকে টান দিয়ে আমার বুকের মাঝে নিয়ে এলাম। রিমি এবার তেলুগুনে জ্বলে উঠলো, নিজেকে ছাড়ানোর সর্বোত্তম চেষ্টা করছে। আমি এক হাত দিয়ে রিমির হাত চেপে ধরে অন্য হাত দিয়ে রিমির কোমর শক্ত করে আঁকড়ে ধরলাম। ওকে নাড়াচাড়া করার কোনো সুযোগই দিলাম না। তারপর নেশাতর দৃষ্টিতে রিমির পানে চেয়ে রইলাম। কি স্নিগ্ধ মায়া রিমির চেহারায়, রাগ করলেও সে মায়া ভাটা পড়ে না। আমার এই মুহূর্তে ইচ্ছে করছে এই মায়াবিনীকে বুকের সাথেই মিশিয়ে নেই, কিন্তু রিমির রাগের কারণে কিছু করতে পারছি না। তবুও যত সম্ভব রিমিকে নিজের কাছাকাছি ধরে রাখছি। আমি কিছুক্ষণ রিমির দিকে খোল লাগা দৃষ্টিতে চেয়ে থেকে, তোকে না বলেছি সাজ্জাদ ভাইয়ের কাছে যাবি না? 100 বার যাব, তাতে তোর কি? আমার অনেক কিছু, সাজ্জাদ ভাইয়ের কাছে গেলে তোর ঠ্যাং ভেঙে দেব। হাতটা খালি ছাড়, তারপর দেখাচ্ছি কে কার ঠ্যাং ভাঙে। এত রাগ দেখাস কেন? অবশ্য রাগলে তোকে দারুণ লাগে, ইচ্ছে করে সারাদিন তোর দিকে চেয়ে থাকি। আমি তোর এমন অবস্থা করব যে জীবনেও আমার দিকে তাকানোর সাহস পাবি না। এক বাপের বেটা থাকলে আমাকে ছেড়ে দে, তারপর তোর কি হাল করি দেখ। ভয় দেখাচ্ছিস? রিমি কিছু বলল না, শুধু রাগে ফোঁসফোঁস করছে। আমি দুষ্ট হাসি দিলাম। কেন জানি না রিমির রাগী চেহারা দেখে আমার খুব ভালো লাগছে। আমি রিমিকে রাগানোর জন্য আরো শক্ত করে ওকে নিজের সাথে চেপে ধরলাম। রিমির খারাপ বুকটা আমার বুকের সাথে একদম মিশে গেল। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাই? শোন, এই শাহিন কাউকে ভয় পায় না। তা এতই যখন সাহস, তাহলে আমাকে ছেড়ে দিচ্ছিস না কেন? তখন দেখা যাবে তুই কত বড় বীর। আমি কিছু না বলে রিমিকে আবার ছেড়ে দিলাম। দেখতে চাই রিমি আমার কি করতে পারে। সারা পেতে রিমি আমাকে চর মারার জন্য হাত উঠালো, কিন্তু তার আগে রিমির হাত ধরে ফেললাম। আমাকে নামের একটু আদর করা যায় না? তোর আদর খাওয়ার জন্য মনটা আনচান করছে। তোকে জুতার বাড়ি মারবো কুত্তা। বলে রিমি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি একটা শয়তানে হাসি দিলাম। রিমি নাক ছিটকালো। আমার উপর যে রিমি বিরক্ত তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। রিমি একটু চুপ থেকে সাজ্জাদ ভাই সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আমাকে অবাক করে দিয়ে সাজ্জাদ ভাইকে বলল, তুমি যদি পুরুষ মানুষ হও তাহলে এক্ষুনি শাহিনের সামনে আমাকে কিস করবে। এবার আমিও দেখি ও তোমার কি করতে পারে। রিমির কথা শুনে সাজ্জাদ ভাইয়ের মাঝে কোনো হেলদেল নেই। সে মূর্তির মতো বিছানায় বসে আছে। আসলে সাজ্জাদ ভাইয়ের ভয় এখনও কাটেনি। এতক্ষণ শুধু বসে বসে আমার আর রিমির কার্যকলাপ দেখছিল। এমনকি আমি যখন রিমিকে জড়িয়ে ধরি তখনও সাজ্জাদ ভাই চুপ ছিল। প্রতিবাদ করা তো দূরের কথা, মুখ দিয়ে একটা কথা বের করেনি। তাছাড়া সাজ্জাদ ভাই ভালো করেই জানে রিমিকে কিস করলে আমি এবার সত্যি সত্যি ওকে মেরেই ফেলবো, তাই সে চুপ করে আছে। এদিকে সাজ্জাদ ভাই চুপ করে থাকাতে রিমি চটে গেল। সে কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে রইল। থাক, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করছি। বলে রিমি আমার দিকে বাঁকা চোখে তাকালো। তারপর এক গাল দুষ্ট হাসি উপহার দিল। আমি বুঝতে পারছি না রিমি ঠিক কী করার চেষ্টা করছে। ওকে সত্যি সত্যি সাজ্জাদ ভাইকে কিস করবে নাকি? আমি সে ভাবছি আর ভুরুকুচকে রিমির দিকে চেয়ে আছি। তখনই রিমি বলল, তোর সামনে আমি এখন সাজ্জাদ ভাইকে কিস করব, কিচ্ছু করার থাকলে করে নি। কথাটা বলে রিমি সাজ্জাদ ভাইয়ের সামনে হাঁটু মুড়ে বসলো। তারপর মুখটা এগিয়ে সাজ্জাদ ভাইয়ের মুখের কাছাকাছি নিয়ে এলো। সাজ্জাদ ভাই চোখ টিপ টিপ করে একবার আমাকে দেখছে, আরেকবার রিমিকে দেখছে, কিন্তু কিছু বলার বা করার সাহস পাচ্ছে না। এদিকে রিমি সাজ্জাদ ভাইকে কিস করার আগেই আমি ঝড়ের বেগে রিমির কাছে গিয়ে ও চুলির মুঠি শক্ত করে ধরে ফেললাম। তারপর রিমির চুলির মুঠি ধরে ওকে টেনে দাঁড় করালাম। রিমির চুলগুলো শক্ত করে ধরাতে সে ব্যথায় কাতরাচ্ছে। আমার থেকে ছাড়া পর প্রাণপণ চেষ্টা করছে। আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। তাই রাগের মাথায় রিমিকে প্রচণ্ড জোরে চড় মারলাম। চড় খেয়ে রিমি একদম চুপ হয়ে গেল। সে ভাবতে পারেনি আমি ওকে মারবো। খেয়াল করলাম চড় মারার ফলে রিমির ঠোঁট কিছুটা কেটে গেছে।
এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে। আমি আলতো করে রিমির ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে দিলাম। তারপরে আজকে টান দিয়ে রিমিকে আমার বুকের মাঝে নিলাম। এবার রিমি কোনো বাধা দিল না। আমি পলক্ষীনভাবে রিমির পানে চেয়ে আছি। রিমির চোখে মুখে ভয় খেলা করছে, অথচ একটু আগে আমাকে গরম দেখাচ্ছিল, আর এখন সামান্য একটা জ্বর খেয়েই তার গরম চলে গেছে। কথায় আছে মায়ের উপর কোনো ওষুধ নেই। রিমি হচ্ছে তেমন টাইপের মেয়ে। ওকে আমি কত সুন্দর করে বললাম সাজ্জাদ ভাইয়ের কাছে যেন না যায়, কিন্তু সে শুনলো না। একে তো সাজ্জাদ ভাইয়ের কাছাকাছি গেছে, তার উপর সাজ্জাদ ভাইকে কিস করার মতো দুঃসাহসিক কাজও করতে যাচ্ছিল। রাগ তো উঠবেই। আমি মানছি খাতা কলমে রিমি আর আমার ডিভোর্স হয়েছে, কিন্তু তারপর আমি রিমিকে আমার বউ মানি। আর আমার সামনে আমার বউ অন্য একটা ছেলের সাথে লটর পটর করতে যাবে, আমি চুপচাপ দেখবো নাকি? তাই শাস্তি স্বরূপ রিমিকে মেরেছি। আমার তো ইচ্ছে করছে রিমির গোলাপি ঠোঁট দুটো আগুনে পুড়িয়ে ফেলি, যাতে আর কাউকে কিস করতে না পেরে। নেহাত রিমিকে প্রচণ্ড ভালোবাসি বলে কিছু আর করলাম না। তাছাড়া রিমির রেশমের মতো নরম ঠোঁটের উপর শুধু আমার অধিকার রয়েছে। আমি এসব ভেবে রিমির দিকে তাকালাম। রিমি মাথা নিচু করে আছে। আমি রিমির থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করলাম। রিমি চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলছে। বোঝাই যাচ্ছে বেচারি খুব ভয়ে আছে। হয়তো ভাবছে আমি ওকে আবার মারবো, কিন্তু আমি সেসবের কিছুই করলাম না। কেবল রিমির ঠোঁটের দিকে লোভাতুর দৃষ্টিতে চেয়ে রইলাম। কি সুন্দর গোলাপির পাপড়ির মতো ঠোঁট জোড়া। মনে মনে সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানালাম। অনেক যত্ন সহকারে তিনি রিমিকে আমার জন্য সৃষ্টি করেছেন। আমি রিমির ঠোঁটের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির থাকতে পারলাম না। রিমির নরম ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। আমার পৃথিবী যেন কয়েক সেকেন্ডের ব্যবধানে থমকে গেল। আমি যেন আর আমাতেই নেই, রিমির মাঝে হারিয়ে গেছি। পরম যত্নে রিমির ঠোঁটের অমৃত রস পান করছি। রিমি বারবার আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি জোর করে রিমিকে আমার বাহু ধরে আঁকড়ে রেখেছি। এক হাত দিয়ে ওর কোমর আঁকড়ে ধরে অন্য হাত দিয়ে রিমির মাথা আমার মুখের সাথে চেপে ধরেছি, যাতে রিমি নড়াচড়া করতে না পারে এবং কিস করতে সুবিধা হয়। রিমি এর আগে আমাকে অনেকবার কিস করতে চাইলেও এই প্রথম আমি রিমিকে নিজের ইচ্ছায় কিস করলাম। আমার লাইফের ফার্স্ট কিস। সত্যি বলতে রিমিকে কিস করার ফলে শরীরে অজানা এক অনুভূতি জ্বর বইছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু মনে হচ্ছে এই অনুভূতিটা যেন সারা জীবনই টিকে থাকে। প্রায় 5 মিনিট পর আমি রিমির ঠোঁট ছেড়ে দিলাম। আমরা দুজনেই তখন আবাচ্ছি। বুক ধরফর করছে এবং ঘন ঘন শ্বাস নিচ্ছি। কিছুক্ষণ পর দুজনেই স্বাভাবিক হলাম। আমি দুষ্ট হাসি দিয়ে রিমির দিকে তাকালাম। রিমি রাগে ফুঁসছে। আমাকে কাঁচা চিবিয়ে খেলো, মনে হয় রাগ কমবে না। ভাবলাম রিমিকে কয়েকবার কিস করি। একবার কিস করে মন ভরেনি। আমি রিমিকে দ্বিতীয়বার কিস করতে যাব, ঠিক তখনই বাবা মা, ছোট আব্বু আর ছোট মা ঘরে ঢুকলো। তাদের দেখে রিমিকে ছেড়ে দিলাম। রিমি ছাড়া পেতেই দৌড়ে আমার বাবার কাছে ছুটে গেল। তারপর বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ কাঁদার পর নাক টেনে বলল, তোমার লম্পট ছেলে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল, আমাকে জোর করে ধর্ষণ করতে চেয়েছিল। রিমির কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, রিমি সব কি বলছে? আমি একে দর্শন করতে গেলাম? তাছাড়া নিজের বউকে দর্শন করতে যাব কোন দুঃখে? রিমি এত বড় একটা মিথ্যা কথা বলে কি প্রমাণ করতে চাইছে? আমি কিছু বলার আগে রিমি আবার একা কান্না করে বলল, সাজ্জাদ ভাই বাধা দেওয়াতে দেখো শাহিন ওর কি হাল করেছে। মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিল। তোমরা যদি সঠিক সময় না আসতে তাহলে এতক্ষণ এই লম্পটটা আমার ইজ্জত কেড়ে নিত। তখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। রিমির এমন কথা শুনে বাবা আমার দিকে রক্তহীন করা চোখে তাকালো। মনে হচ্ছে আমাকে আস্ত চিবিয়ে খাবে। যদিও সেটা নিয়ে আমার মাঝে কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু ভাবছি রিমি কি করে এমন একটা জঘন্য অপবাদ আমার কাছে চাপালো। এর চেয়ে রিমি যদি আমাকে মেরে ফেলতো, এর চেয়ে রিমি যদি আমাকে মরে যেতে বলতো, আমি হাসি মুখে তা করে ফেলতাম। কিন্তু রিমি আমাকে দর্শক বানিয়ে ছেড়ে দিল, অন্য কাউকে নয়। আমি আমার বউকে দর্শন করতে চেয়েছি। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? আমি এসব ভাবছিলাম, তখন বাবা আমার কাছে এসে শান্ত গলায় বলল, রিমি যা বললো তা কি সত্যি? আমি কিছু বলার সময় পেলাম না। রিমি আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, বড় আপু, তুমি আমার কথা বিশ্বাস করছো না? যদি বিশ্বাস না হয় তাহলে সাজ্জাদ ভাইকে জিজ্ঞেস করে দেখো। আমি মিথ্যা বললেও সাজ্জাদ ভাই তো আর মিথ্যা বলবে না। বাবা সাজ্জাদ ভাই দিকে তাকালো। সাজ্জাদ ভাই মাথা নাড়িয়ে রিমির কথায় সায় দিল। জানতাম সাজ্জাদ ভাই এমনটাই করবে। আসলে রিমি ও সাজ্জাদ ভাই মিলে সবার সমান আমাকে অপমান করার পায়তারা করছে। তারা চাচ্ছে আমি যেন সবার কাছে ছোট হই। বিশেষ করে রিমি আমাকে জব্দ করতে পেরে ভীষণ খুশি হয়েছে। সে আমার দিকে আচোখে তাকাচ্ছে এবং দুষ্ট হাসি দিচ্ছে। সত্যি বলতে রিমির উপস্থিতি বুদ্ধির প্রশংসা না করে পারছি না। মিনিট 2 আগেও সবকিছু স্বাভাবিক ছিল। রিমি ছোট্ট একটা কথা দ্বারা পুরো খেলাটাই পাল্টে দিল এবং আমার নামের পিছনে দর্শকের ট্যাগ লাগিয়ে দিয়ে সে খেলায় জয়ী হলো। আমি এসব ভেবে রিমির দিকে তাকালাম। রিমির সাথে সাথে আমাকে চোখ টিপ মারলো। তারপর চেহারায় দুঃখে দুঃখে ভাবে না আবার বলল, তোমার গুণধর ছেলে যদি আমার সাথে খারাপ কিছুরই করার ইচ্ছাই না থাকতো তাহলে এত সকালে আমার ঘরে আসতো না। ওকে জিজ্ঞেস করো তো এত সকালে আমার ঘরে কেন এসেছে।
বাবা উত্তরের আশায় আমার পানে তাকালো। আমি কিছু না বলে মাথা নিচু করে নিলাম। তাছাড়া তো আর কিছু করার নেই, সবাইকে তো আর বলতে পারবো না। রিমি ও সাজ্জাদ ভাই করে খারাপ কিছু করতে চেয়েছিল, আমি শুধু তাদের বাধা দিতে এসেছিলাম। এসব বললে সবাই রিমির চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, আর আমি সেটা চাই না। তাছাড়া আমার কথা কেউ বিশ্বাসও করবে না, বিশেষ করে বাবা তো বিশ্বাস করবেই না। বাবার মতো রিমি হচ্ছে সত্যের পাহাড়। পৃথিবী উল্টে গেলেও রিমির মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না। তাই এই মুহূর্তে চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই। নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা বোকামি। এদিকে আমি চুপ থাকাতে বাবা রাগে ফেটে পড়ল। কি করবে বুঝতে পারছে না, শুধু রাগে হিসিস করছে। বাবা একটু দম নিয়ে দাঁত কিরমির করে বলল, কথা বলছিস না কেন? রিমি যা বলেছে তা কি আমি সত্যি ধরে নেব? আমি এবারে চুপ করে রইলাম। বাবা আমার নীরবতাকে সম্মতি ধরে নিল। কিছুক্ষণ আমার দিকে রক্তচক্ষু করে তাকিয়ে থেকে ঠাস করে চর মারল। আমি কোনো প্রতিবাদ করলাম না, নীরবে বাবার চর হজম করলাম। বাবা আমার শার্টের কলার চেপে ধরে শান্ত গলায় বলল, আর কত অপমানিত হতে হবে তোর জন্য আমি আমার ভাইয়ের কাছে ছোট হয়েছি। সমাজের লোক তোকে নিয়ে নানান কথা বলছে, আজকে আবার এই কাণ্ড ঘটালি। এটা যদি সবাই জানতে পারে তাহলে তো তোর মুখে থুতু দিবে। আচ্ছা, তোর কি লজ্জা বলতে কিছু নেই? রিমিকে ডিভোর্স দেওয়ার পর কোন হিসেবে এমন একটা নিচু কাজ করতে গেছিস? 1 মাস পর সাজ্জাদের সাথে রিমির বিয়ে, আর আজকে তুই ওর সাথে ছি। কথাগুলো বলেই বাবা মাকে আবার মারতে যাবে। তখনই মা কাঁদতে কাঁদতে এসে বাবাকে থামালো। আমার উপর বাবার রাগারাগি ও মারা দেখে মা ভয়ে কেঁদে দিয়েছে। মা জানে বাবার রাগ বেশি, রাগের মাথায় আমাকে মেরে ফেলতেও পারে, তাই আমাকে বাঁচাতে চলে এসেছে। মায়ের মন বলে কথা। মা বাবাকে থামিয়ে কান্নামাখা গলায় বলল, ওকে আর মেরো না, ভুল তো করেই ফেলেছে। কেন ভুল করবে? ও কি ছোট বাচ্চা নাকি? তাছাড়া ওর জন্য কেন আমি 5টা লোকের 5 কথা শুনবো? ও কি আমাকে কামাই করে খাওয়ায়? 2 পয়সা তো কামাই করার মুরুদ নেই, অথচ বসে বসে আমার অন্ন ধ্বংস করছে আর আকাম কুকাম করে বেড়াচ্ছে। এবারের মতো ওকে ক্ষমা করে দাও, আর রাগারাগি করিও না। তুমি চুপ করো, তোমার জন্য আজ এই অবস্থা। আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো, এখন দেখো কিভাবে আমার নাম ডুবাচ্ছে। বাইরের মানুষের কাছে ওর জন্য আমি মুখ দেখাতে পারি না। জানি না আল্লাহ কোন পাপের শাস্তি হিসেবে আমাকে এমন ছেলে দিয়েছে। শয়তান একটা, ওকে তো আমার ছেলে পরিচয় দিতে লজ্জা করে। বাবা এক নিঃশ্বাসে এসব বলে থামলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তো আছি, লজ্জায় কারো দিকে তাকাতেও পারছি না, কথা বলতে পারছি না। বাবা আমাকে এসব কথা বলতে পারবে ভাবতে পারিনি। আমার প্রতি বাবার কি একটু বিশ্বাস নেই? বাবা ভাবলো কি করে যে আমি রিমিকে দর্শন করতে চেয়েছি? রিমি তো প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা বলছে, ওকে আর কি বলবো? কিন্তু বাবার তো উচিত ছিল সত্যটা যাচাই করা, সেটা না করে রিমির কথা অন্ধের মতো বিশ্বাস করে নিল। এসব ভাবতেই কষ্টে আমার চোখে পানি এসে গেছে। আমি সকলের অগোচরে চোখের পানি মুছে নিলাম। এদিকে বাবাকে কিছুক্ষণ বোঝানোর পর বাবা শান্ত হলো। তারপর মা আমার সামনে এসে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, তুই কি মানুষ হবি না? এসব কাজ করার জন্য কি তোকে এত আদর যত্ন দিয়ে বড় করেছি? এমন একটা কাজ করার আগে তোর কি আমাদের মান সম্মানের কথা মনে পড়েনি? আমাদের কথা মনে করিনি? কেন তোর জন্য আমাদের কথা শুনতে হবে? তাছাড়া তুই কি ভুলে গিয়েছিস রিমির সাথে তোর ডিভোর্স হয়েছে? সবচেয়ে বড় কথা, তুই জোরপূর্বক রিমির থেকে ডিভোর্স নিয়েছিস, কারণ তোর নাকি রিমিকে ভালো লাগে না। তাহলে এখন কেন রিমির সাথে এসব করার চেষ্টা করছিস? তুই কি পাগল হয়ে গেলি নাকি? ভুলে যাস না, তোর এখন রিমির উপর কোনো অধিকার নেই। আর তোর বাবা তো ঠিক বলছে, এসব কথা যদি বাইরের মানুষ জানে তাহলে তোর মুখে থুতু দিবে। আমার তো ভাবতেই অবাক লাগছে আমি তোর মতো ছেলেকে পেটে ধরেছি। মার কথা শুনে আমি কেঁদে দিলাম। মা যে আমাকে অবিশ্বাস করবে ভাবতে পারিনি। বাবার কথা না হয় বাদই দিলাম, তার কাছে তো আমার কোনো গুরুত্ব বা কথার মূল্য আগেও ছিল না, এখনও নেই। কিন্তু মা তো ভালো করেই জানে আমি কেমন। তারপরও কোন হিসেবে রিমির মিথ্যা আরব বিশ্বাস করে নিল। সত্যি বলতে এমন সময়ে যে মানুষটার সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন, সেই মাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি চোখের পানি মুছে মাকে বললাম, তুমি কি আমাকে এতটাই খারাপ ভাবো মা? আমার উপর কি তোমার একটু বিশ্বাস নেই? আরে রিমির সাথে যদি খারাপ কিছু করার ইচ্ছে থাকতো তাহলে তো বিয়ের আগেই করতে পারতাম। তাহলে কি রিমি আমাদের মিথ্যা বলছে? আমি মাথা নাড়ালাম। মা বুড়ো কুচকিয়ে বলল, রিমি কেন মিথ্যা বলতে যাবে? মিথ্যা বলে রিমির কি লাভ? সেটা না হয় রিমিকে জিজ্ঞাসা করো। মা রিমিকে কিছু বলল না, শুধু রিমির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হয়তো মা বুঝতে পেরেছে রিমি মিথ্যা বলেছে। তবে ছোট মা এবার মুখ খুলল। এতক্ষণ সে কোনায় দাঁড়িয়ে নীরবে সবার কথা শুনছিল। মা চুপ করাতে ছোট মা আমার উদ্দেশ্যে বলল, শোন শাহিন, পৃথিবীতে কোনো মেয়ে চায় না তার চরিত্রে দাগ লাগুক। সবাই পবিত্র থাকতে চায়।
তাহলে রিমি কেন ওর চরিত্রে দাগ লাগাতে চাইবে? তাছাড়া তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে রিমির কি লাভ? তুই নিজে দোষ করে এখন রিমিকেই অপরাধী বানাচ্ছিস। কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? আসলে তুই রিমির ভালো চাস না, তাই তো বারবার রিমির ক্ষতি করার চেষ্টা করেছিস, পরিবারে নতুন করে অশান্তি লাগাতে চাচ্ছিস। শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝলে ছোট মা। তাহলে সঠিকটা কি শুনি? সব তো নিজের চোখেই দেখেছি। তোর কথা অনুযায়ী ধরে নিলাম রিমি মিথ্যা বলছে, কিন্তু সাজ্জাদ তো আর মিথ্যা বলবে না। ওর কথা কিভাবে অবিশ্বাস করব? একটা বাইরের ছেলের কথা তোমার বিশ্বাস হচ্ছে, অথচ আমার কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার মতো আজ পর্যন্ত কিছু করেছিস কি? কই, আমার তো মনে পড়ছে না। এতটুকু বলেই ছোট মা থামলো। আমি স্পষ্ট দেখতে পেলাম ছোট মার চোখে পানি। ছোট মা চোখের পানি মুছে কান্না ভেজা কণ্ঠে বলল, বিশ্বাস করেই তো তোর সাথে রিমির বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম মেয়েটা সুখে থাকবে। কিন্তু তুই কি আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছিস? দিনের পর দিন রিমির উপর অত্যাচার করেছিস, আমরা সবাই জানি সেটা। শুধু পরিবারের অশান্তি চাইনি বলে চুপ ছিলাম। সত্যি বলতে তুই রিমির সাথে যা করেছিস, তাতে যদি রিমির পা ধুয়ে পানি খাস তবুও তোর ক্ষমা হবে না। এভাবে বলো না ছোট মা। আমি মানছি বিয়ের পর রিমির উপর অনেক অত্যাচার করেছি, কষ্ট দিয়েছি, কিন্তু পরে তো রিমির কাছে ক্ষমাও চেয়েছি। তাছাড়া আমি এখন আর আগের মতো নেই, ভালো হয়ে গেছি। কেমন ভালো হয়েছিস সেটা দেখতেই পাচ্ছি। কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হবে না, তেমনি তুইও কোনোদিন ভালো হবি না। বিদ্রুপের সুরে কথাটা বলল ছোট মা। আমি এতটাই লজ্জা পেলাম যে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। লজ্জায় নীল হয়ে গেছি। পাশে থেকে রিমিও ছোট মার সাথে তাল মেলালো। একদম ঠিক বলেছ মা। তোমরা এই কুকুরের কথা বিশ্বাস করো না। আজ কয়েকদিন ধরেই ও আমাকে ডিস্টার্ব করছে, খুব প্রস্তাব দিচ্ছে। আমি ওর কথা না শোনাতে আজকে জোর করে আমার সাথে। রিমি আর কিছু বলতে পারলো না, ফ্যাস ফ্যাস করে কান্না শুরু করলো। আমি রিমির অভিনয়ের প্রশংসা না করে পারলাম না। কত সুন্দর বানিয়ে বানিয়ে কথা বলতে পারে। যদিও রিমিকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ এতদিন আমিও রিমিকে এভাবে অপমান করেছিলাম। আজকে রিমির অপমান সেই তুলনায় কিছুই না, কিন্তু তবুও রিমির কথা জবাব দেওয়া দরকার, কারণ এভাবে চুপ থেকে রিমির সব কথা মেনে নেওয়ার কোনো মানেই হয় না। আমি কিছু বলতে যাব, তখনই দেখলাম কয়েকটা পুলিশ ঘরে প্রবেশ করলো। হঠাৎ করে বাড়িতে পুলিশ আসায় সবার কপালে ভাঁজ পড়ল। কেউ বুঝতেই পারছে না পুলিশ কেন এসেছে, কিন্তু রিমি আমাদের সবাই অবাক করে দিয়ে বলল, অফিসার, একটু আগে আমি আপনাকে ফোন করেছিলাম। আমার চাচাতো ভাই আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল, অল্পের জন্য বেঁচে গেছি। এই যে সেই ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করুন। হাতের ইশারায় আমাকে দেখিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল রিমি। আমি তাজ্জব বনে গেলাম, বাকশক্তি হারিয়ে ফেলেছি যেন। কি বলবো আর ভেবে পাচ্ছি না, কেবল ফ্যাস ফ্যাস করে রিমিকে দেখছি। এদিকে রিমির কথা শুনে থানার ওসি সহ পুলিশ কনস্টেবলগুলো চোখ বড় বড় করে আমার পানে তাকালো, মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলা খাবে। সত্যি বলতে আমার এখনো বিশ্বাস হচ্ছে না রিমি এমন কিছু করবে। আজ রিমিকে বড্ড অচেনা লাগছে। যে রিমিকে আমি চিনি, এটা সেই রিমি না। আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আগে রিমি হলে কখনো এমন করতো না। আমি যখন কলেজে ভর্তি হই, তখন কলেজের বড় ভাইদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে বিষয়টা মারামারি পর্যন্ত গড়ায়। আমি রাগের মাথায় এক বড় ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলি। তার আমাকে কিছু করতে না পেরে থানায় কমপ্লেন করে। পরের দিন থানা থেকে পুলিশ আমাকে ধরতে আসে, কিন্তু রিমি পুলিশের সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। আমাকে কিছুতেই থানায় নিয়ে যেতে দেবে না সে। পুলিশের সামনে রিমি অনেক কান্নাকাটি ও আকুতি মিনতি করেছিল সেদিন। আমার বদলে রিমিকে থানায় নিয়ে যেতে বলে। এমনকি রিমি আমার দোষ নিজের ঘাড়েও নিতে চায়। সত্যি বলতে সেদিন রিমির জন্যই পুলিশের হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম। রিমির কান্নাকাটি ও আকুতি মিনতি দেখে পুলিশ আমাকে আর থানায় নিয়ে যায়নি, এবং শুধুমাত্র রিমির কথা ভেবেই পুলিশ নিজ দায়িত্বে আমারও কলেজের বড় ভাইদের মধ্যে ঝামেলা মিটিয়ে দেয়। অথচ সেই রিমি আজ আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে, সেটাও আবার ধর্ষণের মামলায়। এর সে লজ্জার বিষয় আর কি হতে পারে? আমি ভেবেছিলাম বিষয়টা পরিবারের মধ্যেই থাকবে, তাই এতক্ষণ চুপ ছিলাম। কিন্তু রিমি বিষয়টাকে থানা পর্যন্ত নিয়ে গেছে, শুধুমাত্র আমাকে অপমান ও হেনস্থা করতে। আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। এত অপমান আর নিতে পারছে না। রিমি যা শুরু করেছে তাতে কোথাও মুখ দেখাতেই পারবো না। আমি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে রিমির কাছে এগিয়ে গেলাম। রিমি চোখ টিপ টিপ করে আমাকে দেখছে আর মুসকে মুসকে হাসছে। আমি রাগকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বললাম, এসব করার কি খুব দরকার ছিল? শুধু শুধু সবার সামনে আমাকে অপমান করছিস কেন? রিমি উত্তরে কিছুই বলল না, ঠোঁট বাঁকিয়ে শয়তানে হাসি দিল। আমি কপাল কুঁচকে রিমির ওই হাসি সহ্য করছি আর মনে মনে রাগে ফুঁসছি। রিমি আমার কাছাকাছি এসে ফিসফিস করে বলল, তুইও তো আমাকে অপমান করেছিস, বরং এর চেয়ে কয়েক গুণ বেশি অপমান করেছিস। তার মানে তুই এখন প্রতিশোধ নিচ্ছিস, তাই তো? শুধু প্রতিশোধ না, ভয়ঙ্কর প্রতিশোধ। তুই কি ভেবেছিস এসব করে আমাকে আটকাতে পারবি? জীবনেও না।
আমি মরে গেলেও সাজ্জাদ ভাইয়ের সাথে তোর বিয়ে হতেই দেব না। তুই শুধুই আমার। দরকার হলে আমি তোকে খুন করব, তবু অন্য কারো হতে দেব না। দেখেছেন অফিসার, আপনাদের সামনে কিভাবে হুমকি দিচ্ছে, এরপরেও আপনারা চুপ করে থাকবেন? রিমির কথা শুনে ওসি সাহেব আমার মুখোমুখি এসে দাঁড়ালেন। আমি সাহস হারালাম না। ওসি সাহেবের চোখে চোখ রেখে বললাম, স্যার, এই মেয়েটা আমারই বউ। আসলে আমাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা চলছে, তাই সে রাগের মাথায় আপনাকে উল্টাপাল্টা বলেছে। ওর কথা বিশ্বাস করবেন না, আপনারা চলে যান। আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলালে খুশি হব। আমার এমন সিরিয়াস কথা শুনেও ওসি সাহেব ওনার পান খাওয়া লালচে দাঁত বের করে হাসলেন। আমি প্রচণ্ড বিরক্ত হলাম। ইচ্ছে করছে ঘুষি মেরে ব্যাটার ভুঁড়ি ফাটিয়ে দিই। ওসি সাহেব গলা খাঁকড়ি দিয়ে বললেন, তোমার পরিবারই যখন তোমার বিপক্ষে, তখন আমাদের তো নাক গলাতেই হবে। এই রিমি নামের মেয়েটা 1 সপ্তাহ আগেই তোমার বিরুদ্ধে থানায় রিপোর্ট করেছে। তুমি নাকি কয়েকদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে বিরক্ত করছো, আজকে আবার ধর্ষণের চেষ্টা করছো এবং সবার সামনে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ। এটু কিছুর পর আমাদের তো নাক গলাতেই হবে, তাই না? স্যার, আমার কথাটা একটু শুনুন। রিমি আমার বউ। ও আমার উপর রাগ করে আপনাদের মিথ্যা বলেছে। ডান্ডার বাড়ি খাওয়ার ইচ্ছা আছে নাকি? তোমার আর রিমির তো ডিভোর্স হয়েছে, তাহলে কোন অধিকারে তাকে বউ বললি দাবি করো? হ্যাঁ, আসলে স্যার, মানে আমি মানছি আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কি ভেবেছো? তোমার ব্যাপারে আমরা কিছু জানি না? সব খোঁজখবর নিয়েছি তোমার ব্যাপারে। তাছাড়া বিয়ের পর রিমির সাথে কেমন আচরণ আর তার কেমন অত্যাচার করছো সেগুলো শুনেছি, তাই আর নতুন করে কিছু বলতে হবে না। আশরাফ ভাই, এই বেটাকে থানায় নিয়ে চলেন তো। মেরে পিঠের ছাল তুলে নিলে এমনিতেই সব স্বীকার করে নেবে। ওসি সাহেব আমাকে আর কিছু বলার সুযোগই দিলেন না। তার আগে আমাকে ধরার জন্য কনস্টেবলকে হুকুম দিলেন। ওসি সাহেবের কথা মতো কনস্টেবল আমাকে টেনে এসে নিয়ে যেতে লাগলো। আমি কোনো বাধা দিলাম না। তাছাড়া বাধা দিলেও তারা তো শুনবে না। সব প্রমাণ আমার বিরুদ্ধে। থানায় আমাকে নিয়ে যাবেই। তবে যাওয়ার আগে রিমির দিকে একবার তাকিয়েছিলাম। চোখে একরাশ ঘৃণা নিয়ে আমাকে দেখছিল। সেই সাথে ঠোঁটের কোনায় প্রশান্তির হাসিও ছিল, যার অর্থ তোকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারব। আমাকে যেভাবে কাঁদিয়েছিস ঠিক সেভাবে তোকে কাঁদাবো। মোট কথা, পুলিশ আমাকে থানায় নিয়ে যাওয়ার সময় রিমি আমাকে আটকানোর ন্যূনতম চেষ্টাও করেনি। তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম আমার বাবা আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকা দেখে। তারা কেবল মূর্তির মতো দাঁড়িয়ে আমাকে দেখছিল। আটকানোর চেষ্টা করা তো দূরে থাক, আমার সাথে একটা কথা পর্যন্ত বলেনি। আমার মা বাবার উপর রাগ হয় না, তবে প্রচণ্ড অভিমান ঘিরে ধরে। তারা নিজের ছেলেকে চিনতে পারেনি। আমি তাদের কাছে অপদার্থ, অকর্মা, বিশ্বাসঘাতক এসব হিসেবেই থেকে গেলাম। এসব ভেবে আমার চোখে পানি চলে আসে। পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আজকের মতো আমি একদিন রিমিকে অপমান করেছিলাম। রিমিকে নিয়ে মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। ঠিক আমার মতো রিমি সবার সামনে মাথা নিচু করেছিল। সেদিন রিমি কতটা আঘাত পেয়েছিল আজকে বুঝতে পারছি। ভেবেছিলাম থানায় নিয়ে আসার পর আমাকে মারধর করা হবে, কিন্তু আশ্চর্যের বিষয়ে পুলিশ আমাকে কিছুই বলেনি। আমাকে লকআপে ঢুকিয়ে যে যার মতো কাজে লেগে যায়। থানাতে আসার পর আরেকটা বিষয় ভাবলাম, ওসি সাহেব সাজ্জাদ ভাইয়ের মামা। সব কিছু আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। তাই তো বলি, রিমির সামান্য একটা ফোন পেয়ে কী করে এতগুলো পুলিশ বাড়িতে এলো এবং কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আমাকে থানায় নিয়ে এলো। আমি ধরেই নিয়েছিলাম আমি আর ছাড়া পাবো না। ওসি সাহেব যেহেতু সাজ্জাদ ভাইয়ের মামা এবং আমি ওনার ভাগনাকে বাজেভাবে মেরেছি, সেহেতু আমাকে জেলের খানি টানতেই হবে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাবাসে পাঠাবেই। রিমির বিয়ে আর ভাঙতে পারবো না। যা একটু আশার আলো জ্বলছিল সেটাও দমকা হয়ে নিভে গেল। আমি লকআপে বসে নীরবে চোখে পানি জড়াচ্ছিলাম। সারাটা দিন আমার এভাবেই কেটে গেল। পরদিন সকালবেলা অবাক করা কাণ্ড ঘটল। সকাল 10টার দিকে ওসি সাহেব নিজে থেকে আমাকে ছেড়ে দিলেন এবং ওয়ার্নিং দিয়ে বললেন আর যেন খারাপ কিছু না করি, না হলে পরের বার সত্যি সত্যি আমাকে 14 শিকের ভাত খাওয়াবে। আমি মাথা নাড়িয়ে তাকে আশ্বাস দিলাম খারাপ কিছু করব না। ওসি সাহেব সামান্য হাসলেন এবং আমাকে চলে যেতে বললেন। সত্যি বলতে আমি আবার নতুন করে আশার আলো দেখতে পেলাম। ওসি সাহেব যে আমাকে এত সহজে ছেড়ে দিবে ভাবতে পারিনি। তবে একটু সন্দেহ হচ্ছিল ওসি সাহেবের ওপর, কিন্তু আমি সেটা নিয়ে মাথা ঘামালাম না। উনি আমাকে ছেড়ে দিয়েছেন, এটাই বড় ব্যাপার। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। ওসি সাহেবের উপর যত রাগ ছিল তা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। আমি ওসি সাহেবকে ধন্যবাদ দিয়ে থানা থেকে প্রস্থান করলাম। বাড়িতে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। আমি খুশি মনে বাড়িতে ঢুকলাম, কিন্তু বাড়িতে এসে আরেক দফা অবাক হলাম। পুরো বাড়ি ঝলমল করছে, বিয়ের সাথে সাজানো হচ্ছে বাড়িটাকে। আমার বুকটা দুঃখ করে উঠল। অজানা ভয় মনের মাঝে উকি দিতে লাগলো। আমি এক দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। আমার বন্ধুরাও ডেকোরেশনের কিছু লোকজন বাড়িটা সাজাচ্ছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভর্তি, পা ফেলার জায়গা নেই। কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের বাড়িটা এত জাঁকজমকভাবে সাজানো কেন হচ্ছে। আমি যে কাউকে জিজ্ঞাসা করবো সেই উপায়ও নেই। সবাই যে যার মতো কাজে ব্যস্ত, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। ভাবলাম বন্ধুদের থেকে আসল ঘটনাটা শুনি, তারাই বলতে পারবে।
বাড়িতে কিসের এত আয়োজন? আমি বন্ধুদের কাছে যাব, তখনই তাদের নজর আমার দিকে পড়ল। আমাকে দেখা মাত্রই সবাই কাজ পেলে অন্তর্দন্ত হয়ে ছুটে এলো। আশিক আমাকে জড়িয়ে ধরে বলল, কখন ছাড়া পেলি? সকালে। কে ছাড়াতে গিয়েছিল, তোর বাবা? না, ওসি সাহেব নিজে আমাকে ছেড়ে দিয়েছে। কি বলিস? শুনেছি ওসি সাহেব সাজ্জাদ ভাইয়ের মামা, হেভি ডেঞ্জারাস লোক। ভেবেছিলাম থানায় নিয়ে গিয়ে তোকে অনেক মারধর করবে, কিন্তু তোকে দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে। ওসি সাহেব তো কিছু বলেনি? তেমন কিছু বলেনি, জাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিছে। সত্যি বলতে তোদের মতো আমিও খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ওসি সাহেব বড্ড ভালো মানুষ, আমাকে ছেড়ে দিয়েছে। ও সরি রে, আমরা তোর জন্য কিছু করতে পারিনি। আসলে রিমির বাবা আমাদের থানায় যেতে দেয়নি। ভেবেছিলাম তোকে ছাড়িয়ে আনবো, কিন্তু রিমির বাবা আমাদের হুমকি দিয়ে বলেছে আমরা যদি তোকে ছাড়াতে চাই তাহলে আমাদের জেলের ভাত খাওয়াবে। সেই ভয়ে আমরা চুপ ছিলাম। ওসব কথা বাদ দে, যেখানে নিজের লোকে আমাকে ছাড়াতে আসেনি সেখানে তোদের আর কি বলবো। ঠিক বলছিস, রিমি তো তোর ওপর রীতিমতো অত্যাচার শুরু করেছে। ছাড় এসব, আমি আমার কর্মফল ভোগ করছি, অন্যকে দোষ দিয়ে লাভ নেই। তবুও রিমি যা করছে তাতে ওর একটা উচিত শিক্ষা পাওয়ার দরকার। রিমি ঠিকই করেছে। শাহিনও তো রিমির উপর কম অত্যাচার করেনি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলায় 4 আনা, তা তো হবে না। দোষ করলে তার শাস্তি একদিন না একদিন পেতেই হবে, যেমন শাহিন এখন পাচ্ছে। এই হারামি, তুই শাহিনের পক্ষে নাকি রিমির পক্ষে? আমি কারো পক্ষে না, যা সত্যি তাই বলেছি। সত্যি বলছিস? হ্যাঁ, শাহিন তো রিমিকে সরি বলেছে, তারপরে রিমি ইচ্ছে করে শাহিনের সাথে খারাপ ব্যবহার করছে। শুধু সরি বললেই হয়ে গেল নাকি? আমার মতে রিমি যা করেছে বা করছে একদম ঠিক করছে। শাহিনের আরও শাস্তি পাওয়া উচিত। এভাবে এক কথা দু কথা থেকে আশিক ও শাওনের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল। আমি ওদের ধমক দিলাম, থামবি তোরা, আমি আছি আমার জ্বালায়, আর তোরা বিনা কাজে ঝগড়া করছিস। শাওনি তো আগে ঝগড়া শুরু করেছে, ও আমাদের পক্ষে কথা বলে রিমির পক্ষে কথা বলছে। এসব আজারে পেঁচাল বন্ধ করতো। আগে বল, বাড়িটা সাজানো হচ্ছে কেন? কোনো অনুষ্ঠান হবে নাকি? রিমি বিয়ের জন্য বাড়ি সাজানো হচ্ছে। আরে রিমির বিয়ের তো এখন 1 মাস বাকি, তাও বিয়ে হবে কিনা গ্যারান্টি নেই। আমি রিমির বিয়ে হতেই দেব না। আর তোরা এখন থেকে বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিস, বেকুবের দল। বেকুব আমরা নই, তুই। রিমির বিয়ে 1 মাস পরে নয়, আর মাত্র 10 দিন পরে। শাওনের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। 10 দিন পর রিমির বিয়ে, এটা ভেবেই আমার কলেজায় শুকিয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে আসছে। আমি বন্ধুদের দিকে তাকালাম, চেহারা দেখে মনে হচ্ছে তারা মিথ্যা বলছে। তবুও আমি বললাম, তোরা আমার সাথে মজা করছিস তাই না? তোর কি মনে হয় এটা মজা করার সময়? আমরা সত্যি বলছি, 10 দিন পর রিমির বিয়ে। কিন্তু আমি তো জানতাম রিমির বিয়ে 1 মাস পর হওয়ার কথা আছে। সেটা আমরাও জানতাম। আসলে গতকাল বিকালে সাজ্জাদ ভাইয়ের মা বাবা এসেছিল। তারা যত তাড়াতাড়ি সম্ভব সাজ্জাদ ভাইয়ের সাথে বিয়ের কাজটা সেরে ফেলতে চান। তাছাড়া রিমির বাবাও সেটা চাচ্ছিল, যাতে তুই কোনো ঝামেলা বাঁধাতে না পারিস। তাই আজ সকাল থেকে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। রিমির বাবা বলেছে এবার এমন ধুমধাম করে রিমির বিয়ে দিবে যাতে এলাকার মানুষদের সারা জীবন মনে থাকে। আমি একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। আমার সব প্ল্যান পানিতে ডুবে গেল। ভেবেছিলাম এই 1 মাসে কিছু একটা করে রিমির বিয়ে ভেঙে দেব, কিন্তু রিমির বিয়ে নাকি 10 দিন পর হবে। এই 10 দিনে কি করে রিমির বিয়ে ভাঙবো মাথায় আসছে না। চারদিকে ঝাপসা দেখছি, এমন মনে হচ্ছে আমার সব আশার দরজা একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটু চুপ থেকে আশিককে বললাম, রিমিকে দেখছি না যে, কোথাও গেছে নাকি? একটু আগে সাজ্জাদ ভাইয়ের সাথে বাইরে গেছে। কোথায় গেছে জানি না, তবে মনে হয় বন্ধু বান্ধবকে বিয়ের কার্ড দিয়ে গেছে। এর মধ্যে বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে? বিয়ের আয়োজন খুব তোড়জোড়ভাবে চলছে। আমার মনে হয় না তুই বিয়েটা ভাঙতে পারবি। তাহারা সাজ্জাদ ভাই ও রিমিকে দারুণ মানিয়েছে। দয়া করে ওদের জন্য কারো নজর না লাগে। হারামি, আর একবার এই কথাটা মুখে আনলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার বন্ধু হয়ে সাজ্জাদ ভাইয়ের নামে ওকালতি করতে আসছিস? আমার ইচ্ছা, তুই নিজের চরকায় তেল দে। বলেই শাওন অন্যদিকে হাঁটা দিল। আমি বড়কুসকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আশিককে বললাম, শাওনকে চোখে চোখে রাখিস, ওকে আমার সুবিধার টেকছে না, আর রিমি ফিরলে আমাকে খবর দিস। ঠিক আছে। আমি আর কিছু না বলেই ঘরে চলে আসলাম। মনটা ভীষণ খারাপ, কোনো কিছু ঠিক যাচ্ছে না। একটার পর একটা সমস্যা লেগে আছে, কি করব বুঝতে পারছি না। আমি ঘরে এসে শুয়ে পড়লাম। গতকাল সারা রাত মশার জ্বালায় ঘুমাতে পারিনি। বিছানায় শুতেই চোখে ঘুম এসে ভর করলো। রিমির কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ঘুম ভাঙলো বন্ধুদের ডাকে। এতক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। আমি চোখ কষলে বন্ধুদের দিকে তাকালাম। সবাই একজোট হয়ে দাঁড়িয়ে আছে। আমি লম্বা হাই তুললাম। কি হয়েছে, কোনো সমস্যা? আমরা বন্ধুরা মিলে ছোটখাটো একটা ব্যাচেলার পার্টির আয়োজন করেছি, তাই তোকে ডাকতে এলাম। আমার এখন মুড নেই, এমনিতে টেনশনে আছি, তোরা মস্তি কর যা।
আরে বেটা, রিমিও আসে, পার্টির বাহানায় ওর সাথে কথা বলার সুযোগ পাবে। তাছাড়া মালপানিরও ব্যবস্থা করেছি, অনেক মজা হবে দোস্ত। রিমি কখন ফিরেছে? বিকেলে। তো কেন খবর দিতে বলেছিলাম, খবর দিসনি কেন? তুই ঘুমাচ্ছিলি তাই খবর দেইনি। ঠিক আছে, তোরা যা, আমি আসছি। বন্ধুরা চলে গেল। আমি বাথরুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হলাম। খিদে চালায়, পেট চৌচো করছে। সকাল থেকে না খেয়ে আছি। গতকাল রাতে ঠান্ডায় 2 টুকরো রুটি দিয়েছিল, সেটা খেয়ে কি আর পেট ভরে? আমি হালকা নাস্তা সেরে রেডি হয়ে ছাদে গেলাম। পুরো ছাদ মরিচবাতি লাল নীল আলোতে ঝলমল করছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে ছাদটা। আমার সব বন্ধুরাও এলাকায় কিছু ভাই ভাবে এসেছে, সাথে কিছু নতুন কাপড়কেও দেখছি। কিন্তু সবেরই আমার চোখ শুধু রিমিকে খুঁজছে। শয়তানিটা কই যে লুকিয়ে আছে কে জানে। আমি এদিক সেদিক তাকিয়ে রিমিকে খুঁজছি। তখনই রিমিকে দেখতে পেলাম। সে সাথে রেলিং এসে দাঁড়িয়ে আছে, হাতে ড্রিঙ্কসের গ্লাস। তার ঠিক পাশেই সাজ্জাদ ভাই দাঁড়িয়ে আছে। সাজ্জাদ ভাইকে দেখেই আমার হাসি খুশি মেজাজটা বিগড়ে গেল। এই শালার কি বাড়িঘর নেই নাকি? সারাক্ষণ আমাদের বাড়িতেই পড়ে থাকে আর রিমির পিছনে ঘুরঘুর করে। একটা মানুষ কতটা বেহায়া হলে বিয়েরা কিভাবে হবু শ্বশুর বাড়িতে পড়ে থাকতে পারে বলতে পারেন? ধুর, আমি তো শ্বশুর বাড়ি করছি কেন? আমি তো বিয়েটাই হতে দেব না। সাজ্জাদ ভাইকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেব। খালি একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় আছি। এসব ভাবতে ভাবতেই মাথা অনেক গরম হয়ে গিয়েছিল। আমি নিজেকে স্বাভাবিক করেই তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। রিমি ও সাজ্জাদ ভাই আমাকে দেখেও না দেখার ভান করলো। এমন একটা ভাব করছে যেন আমাকে চেনে না। তারা দুজন ঘোষ গল্পে মেতে আছে আর হাসাহাসি করছে। আমি একটা কাশি দিয়েই রিমির ধ্যান ভাঙার চেষ্টা করলাম এবং সফলও হলাম। রিমি কপাল কুঁচকে আমার পানে তাকালো। আমি কয়েক সেকেন্ডের জন্য হা হয়ে গেলাম। রিমিকে আজ অনেক সুন্দর লাগছে। গোলাপি রঙের একটা শাড়ি পরেছে সে। এই শাড়িতে রিমিকে এতই মনোহর লাগছে যে মনে হচ্ছে আমি কোনো হুট দেখছি। তবে একটা জিনিস খেয়াল করলাম, রিমি যে শাড়িটা পরেছে সেটা অনেক পাতলা, শরীরের অনেক অংশ বোঝা যাচ্ছে। রিমি অধিকাংশ সময় শাড়ি পরে এবং সেটা শালীনতা বজায় রেখে। শরীরের কোনো অংশে দেখা যায় না। আবার বাইরে কোথাও গেল হিজাব পরে, কখনো শাড়ি পরে, তবে বেশিরভাগ বোরখা পরে বের হয়। কিন্তু আজ রিমির মাঝে শালীনতার কোনো ছিটেফোঁটাও নেই। আমি এসব ভাবছিলাম, তখনই দেখলাম রিমি এক চুমুক ড্রিঙ্কস করলো। আমি চোখ বড় বড় করে সেটা দেখলাম। সত্যি বলতে যে মেয়েটা ড্রিঙ্কসের নামই শুনতে পারতো না, সে আজ ড্রিঙ্ক করছে। সব এসে সাজ্জাদ হারামিটার জন্য। ওর সাথে থেকে রিমি নষ্ট হয়ে যাচ্ছে। আমি রিমিকে কিছু বলতে চেয়েও বলতে পারছি না। এখানে অনেক লোকজন আছে, রিমিকে কিছু বললেই সবার সামনে সিন ক্রিয়েট করবে। আমি রাগান্বিত না হয়ে বললাম, রিমি, তুই তো ড্রিঙ্ক করা পছন্দ করিস না। আমি বন্ধুদের সাথে একটু একটু ড্রিঙ্ক করে বাড়ি ফেলে তুই সারা বাড়ি মাথায় তুলতি, কিন্তু আজ তুই নিজে ড্রিঙ্ক করছিস। তাতে তোর কি? তোর বাপের টাকায় তো আর ড্রিঙ্কস করছি না। বলে রিমি টকবক করে অর্ধেক গ্লাস ড্রিঙ্ক খেয়ে নিল। আমি দাঁতে দাঁত চেপে রিমির এমন বেহায়াপনা কুরুচিপূর্ণ কথাবার্তা হজম করলাম। এই মুহূর্তে রিমিকে ঠাটে একটা চল লাগাতে পারলে শান্তি পেতাম, কিন্তু আমি এমনটা করলাম না। একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। আচ্ছা, ড্রিঙ্কস কর, সমস্যা নেই। তুই না বললেও করবো। আর তোকে তো একটা কথা বলাই হয়নি, গতকাল রাতে আমি ও সাজ্জাদ ভাই এক ঘরে ছিলাম। সাজ্জাদ ভাই আমাকে লিপ টু লিপ হট কিস করেছে। এছাড়াও আরো অনেক কিছু হয়েছে আমাদের দুজনের মধ্যে। বুঝতেই পারছিস, একটা ছেলে ও একটা মেয়ে এক ঘরে থাকলে কি কি হয়। ওসব কথা তো আর মুখে বলা যাবে না। গতকাল রাতে রিমি ও সাজ্জাদ ভাই এক ঘরে রাত কাটিয়েছে, এটা জানার পর থেকে আমার মাথা ঠিক নেই। অথচ রিমি নীলনজের মতো হাসতে হাসতে বলছে গতকাল রাতে তারা কি কি করেছে। ভাবখানা এমন সে মহৎ কোনো কাজ করে এসেছে। আমার তো এসব শুনে গা ঘিনঘিন করছে, পিত্তি জ্বলে যাচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু রিমির এসব কথা শুনে আমার রক্ত টকবক করে ফুটে উঠছে। আমি রিমিকে মারার জন্য হাত উঠালাম, কিন্তু রিমিকে মারার আগেই সাজ্জাদ আমার হাত ধরে ফেললো। আমি রাগে কপাল কুঁচকে সাজ্জাদ ভাই দিকে তাকালাম। সাজ্জাদ ভাই স্বাভাবিকভাবে আমাকে দেখছে। হাত ছাড়েন সাজ্জাদ ভাই। ছাড়বো না। কি করবি? গতকালের কথা কি ভুলে গেছেন? আবার মনে করিয়ে দেব নাকি? ভুলি নাই। আশা করি তোরও গতকালের কথা মনে আছে। আমাকে মারার কারণে মামা তোকে টানতে টানতে থানায় নিয়ে গিয়েছিল, মনে আছে নিশ্চয়? গতকাল বেঁচে গেছিস বলে আজকেও বেঁচে যাবি তা ভাবিস না। আমাকে মেরেছিস, আমি চুপ ছিলাম, কিন্তু রিমির গায়ে হাত তুললে তোর হাত ভেঙে দিব। প্রচণ্ড রাগে কথাগুলো বলে সাজ্জাদ ভাই আমার হাত ছেড়ে দিল। আমি বোকার মতো চেয়ে রইলাম কেবল। শান্তশিষ্ট মানুষ যখন রেগে যায় তখন তাদের ভয়ঙ্কর লাগে। সাজ্জাদ ভাইকে এখন ভয়ঙ্কর লাগছে। আমি চুপ করে থাকাতেই রিমি আবার সামনে তুড়ি মেরে বলল, মায়ের খেতে না চাইলে এখান থেকে দূর হ। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস রিমি। হ্যাঁ করছি, এখান থেকে না গেলে আরো বেশি করব। আমি কিছু না বলে সাদের অন্য পাশে চলে এলাম। এখান থেকে রিমি ও সাজ্জাদ ভাইকে স্পষ্ট দেখতে পারছি।
তারা দুজন কি যেন বিষয় নিয়ে হাসাহাসি করছে এবং একে অন্যের গায়ে ঢলে পড়ছে। আমি দূর থেকে সব দেখে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে এখানে এসে ভুল করে ফেলেছি। এখানে না আসলে সব দৃশ্য দেখতেই হতো না। তবে এসবের চেয়েও যেটা অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে সেটা হলো রিমির আচরণগুলো আর কথাগুলো। আমার মাথায় শুধু একটকের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। রিমি কি সত্যি সাজ্জাদ ভাইয়ের সাথে এক ঘরে ছিল? ওরা খারাপ কিছু করেনি তো? চিন্তায় আমার ঘাম জমতে শুরু করেছে, বুকের ভেতর খালি হাঁসফাঁস করছে। আমি আর থাকতে পারলাম না, আবার রিমির কাছে ছুটে গেলাম। রিমি আমাকে দেখে নাক ছিটকে বলল, তোর মাঝে কি লজ্জা বলতে কিছু নেই? কেন বারবার অপমানিত হওয়ার জন্য ছুটে আসিস? তোর সাথে কথা আছে। এখানে অনেক সিঙ্গেল মেয়ে আছে, যা তাদের সাথে যত খুশি কথা বল, আমাকে বিরক্ত করিস না। তোকে ভালোবাসি তাই তোর সাথে কথা বলবো, তাতে তুই বিরক্ত হলে আমার কিছু করার নেই। তাই নাকি? ভালোই তো মুখে কথা ফুটেছে, আমার মুখের উপর কথা বলিস। এখন তো মনে হচ্ছে তোকে জেল থেকে ছাড়িয়ে বড় ভুল করে ফেলেছি। কি বললি? তুই আমাকে জেল থেকে ছাড়িয়েছিস? তা নয় তো কি, আমি এই ওসি সাহেবকে ফোন করে তোকে ছেড়ে দিতে বলছি। আমি জানতাম এটা তোরই কাজ হবে। তুই মুখে যতই না করিস, মনে মনে ঠিকই আমাকে ভালোবাসিস। তোর মাথা। বড় আম্মু তোর জন্য খুব কান্নাকাটি করছিল বলে তোকে ছাড়ানোর ব্যবস্থা করেছি, না হলে আমার তো ইচ্ছে ছিল তোকে জেলের ভাত খাওয়াবো। আমার হাসি মুখটা বন্ধ হয়ে গেল। একটু আশার আলো জ্বলেছিল, সেটাও নিভে গেল। আমি মুখ ভার করে রিমির দিকে চেয়ে রইলাম। তুই আমার চোখের সামনে থেকে যাবি নাকি বাবাকে ডাকবো? তুই আমার সাথে এমন করছিস কেন? আর কত কষ্ট দিবে আমাকে? এইটুকুতেই তোর দম বেরিয়ে গেছে? তাহলে একবার ভাব আমি কিভাবে তোর সব অত্যাচার সহ্য করেছি। আবারও পুরোনো কথা টেনে আনছিস কেন? ভুলে যা না এসব। ওই দিনগুলোর কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তোকে দেখলেই সেই দুর্বিষহ দিনগুলোর কথা মনে পড়ে যায়। এসব কথা বাদ দে প্লিজ। তুই শুধু আমাকে এটা বল, গতকাল তুই সত্যি সাজ্জাদ ভাইয়ের সাথে এক ঘরে ছিলি কিনা? কেন বলতো? তোর বিশ্বাস হচ্ছে না? একটুও না। তুই এমন করতেই পারিস না। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। আফসোস, তোর বিশ্বাস ভেঙে দিয়েছি। গতকাল সত্যি সত্যি আমি সাজ্জাদ ভাইয়ের সাথে এক ঘরে ছিলাম। জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তোকে দেখানোর জন্য কয়েকটা ফটো তুলেছি। তুই দেখবি, অনেক হট ফটো, দেখলে তোর মাথা নষ্ট হয়ে যাবে। বলে রিমি খ্যাক খ্যাক করে এসে উঠলো। পাশে থেকে সাজ্জাদ ভাই রিমির সাথে তাল মেলালো। আমার গা জ্বলে যাচ্ছে এই দুজনের হাসি দেখে। ইচ্ছে করছে ঘুষি মেরে এদের দাঁত ভেঙে দেই। অনেক কষ্টে নিজের রাগকে সংযত রাখলাম। সাজ্জাদ ভাই আমার অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। সে কাটা গায়ে নুনের ছেটা দেওয়ার মতো করে বলল, বেচারাকে ফটোগুলো দেখিও না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি সাজ্জাদ ভাইয়ের কথা গায়ে মাখলাম না। আমার দৃষ্টি ও মনোযোগ কেবল রিমির দিকে। একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে, রিমিকে না দেখলে জানতে পারতাম না। যে রিমি আমার বুকে মাথা রেখে জীবন কাটাতে চেয়েছিল, সেই রিমি আজ পরপুরুষের সাথে পোষ্টি করে বেড়াচ্ছে। আমি রাগে কটমট করে বললাম, তুই যে এত খারাপ আমার জানা ছিল না। আহারে, আমি খারাপ আর তুই ধোয়া তুলসী পাতা, তাই না? তুলসী পাতা না হলেও আমি তোর চেয়ে অনেক ভালো। ওরে আমার সাধুরে, আফিফার সাথে কি কি করেছিস আমি জানি না ভেবেছিস? আমি তোর সব কুকিরদের খবর রাখি। আফিফার সাথে তোর শুধু সেক্সটাই বাকি ছিল, তাছাড়া বাকি সবকিছুই তোদের মধ্যে হয়েছে। আমি তার সাক্ষী। অথচ সবটা জানার পরেও আমি তোকে ভালোবেসেছি এবং তোর সাথে সংসারও করেছি। আর তুই আমাকে খারাপ বলছিস? খারাপ হচ্ছিস তুই, যাকে বলে জঘন্য লেভেলের খারাপ। তুই যেভাবে বলছিস, আফিফের সাথে অতটাও খারাপ কিছু করিনি। জড়িয়ে ধরা আর কিস করার পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেটা আবার আফিফার ইচ্ছায়। আফিফা আমাকে জোর করে সব করেছে। থাক, কিচ্ছু বলতে হবে না। এসব আষাঢ়ে গল্প অন্য কাউকে শোনাস। আমি সত্যি বলছি, তুই আমাকে বিশ্বাস করিস না? একটুও না। তোর যে রাস্তার কুকুরকেও বিশ্বাস করা অনেক ভালো। এভাবে বলিস না প্লিজ। তোর চোখে কি আমি এতটাই খারাপ হয়ে গেছি? শুধু খারাপ না, আমার দেখা সবচেয়ে জঘন্য মানুষ হচ্ছিস তুই। রিমির কথাটা আমার বুকটা ফালা ফালা করে দিল। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। রিমির প্রতিটা কথা যেন এক একটা জুতার বাড়ি। এখন সে এতই কঠিন কথা বলে যে সহ্যই করা যায় না। আমি কিছু না বলে রিমির সামন থেকে চলে এলাম। রিমির এত কঠিন কঠিন কথা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। তাছাড়া আশেপাশের লোকজনও কেমন করে যেন আমাদের দেখছে, সেটা আরও বেশি সহ্য হচ্ছে না। পার্টিতে ডিজে গান বাজছে, আর সেই গানের তালে তালে সবাই নাচানাচি করছে, কিন্তু আমার মনে বাপ্পারাজের কষ্টের গান বেজে চলেছে। সত্যি বলতে এখন নিজেকে এলেন এলেন মনে হচ্ছে। পার্টিতে সবাই যে যার মতো আনন্দ ফুর্তি করছে, আমি শুধু একা এক করে দাঁড়িয়ে আছি। আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউই নেই। একটুবার পার্টিতে কাপল ডান্স শুরু হলো। সবাই যে যার প্রেমিকা বউকে নিয়ে নাচতে লাগলো। আমি বিরক্ত হয়েই এসব উপভোগ করছি। কিছুক্ষণ পর দেখলাম রিমি ও সাজ্জাদ ভাই নাচা শুরু করেছে। আমার রক্ত আবার গরম হয়ে উঠলো। সাজ্জাদ ভাই নাচার সময় বারবার রিমির কোমর ধরার চেষ্টা করছে। রিমি কিছু বলছে না বা বাধা দেওয়ার চেষ্টা করছে না।
এক পর্যায়ে সাজ্জাদ ভাই রিমির কোমর ধরে নাচানাচি শুরু করলো। অনেকটা ইংলিশ মুভিতে নায়ক নায়িকা যেভাবে নাচে ঠিক সেভাবে। নিজের বউয়ের কোমর ধরে অন্য একজন নাচছে, এমন দৃশ্য পৃথিবীর কোনো স্বামী সহ্য করতে পারবে না। আমিও পারছি না। সাজ্জাদ ভাইকে মেরে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। এই হারামির জন্যই আজ আমার করুণ অবস্থা। অথচ সাজ্জাদ ভাইকে আমি অনেক ভালো মনে করতাম, আকাশ সমান শ্রদ্ধা ভক্তি করতাম। সেই আজ আমার পিঠে ছুরি মেরেছে। সাজ্জাদ ভাই ভালো করেই জানে রিমিকে ছাড়া আমি বাঁচব না, তবু আমার সাথে এমন করছে। ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে। জানি না কোন জন্মের বদলা নিচ্ছে সে। আমি বেশিক্ষণ ছাদে টিকতে পারলাম না। রিমি ও সাজ্জাদ ভাইয়ের গা জ্বালানোর রোমাঞ্চ আমার কাছে কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে। তাই ছাদ থেকে নেমে এলাম। ঘরে ঢুকতে যাব এমন সময় শাওনের সাথে দেখা। আমি ওকে কাছে ডাকলাম। শাওন আমার সামনেই সেই ডুলতে লাগলো। দেখে বোঝা যাচ্ছে হারামিটা ড্রিঙ্কস করেছে। মুখ থেকে কড়া গন্ধ ভেসে আসছে। তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু। কি বলবি তাড়াতাড়ি বল। শুনলাম রিমি ও সাজ্জাদ ভাই গতকাল রাতে এক ঘরে ছিল, এ ব্যাপারে কিছু জানিস? না জানার কি আছে, রিমি ও সাজ্জাদ ভাই তো এক ঘরেই ছিল। সকালবেলা ওদের দুজনকে ঘর থেকে বের হতে দেখেছি আমি। ও, রিমির বাবা মা এসব জানে? শুধু রিমির মা বাবা কেন, পুরো পরিবার জানে। কি বলিস, বাড়ির সবাই জানে? হ্যাঁ, সবাই জানে। সবাই যেহেতু জানে, তাহলে রিমি ও সাজ্জাদ ভাইকে কেউ বাধা দেয়নি কেন? বাধা দিবে কেন? আরে আজ বাদে কাল রিমি আর সাজ্জাদ ভাইয়ের বিয়ে হবে, তাই ওরা এক ঘরে থাকুক, আকাশে থাকুক, জমিনে থাকুক, পাতালে থাকুক কিংবা আলাদা থাকুক, কার কি যায় আসে বল। আমি সেটা বলছি না। আসলে ওরা তো এক ঘরে ছিল, যদি খারাপ কিছু করতে চায় বা করে ফেলে তখন? এটা আবার বলতে হয় নাকি? এসব জিনিস বুঝে নিতে হয়। বর্তমান যুগে একটা ছেলে ও একটা মেয়ে এক ঘরে থাকলে অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে। আমি কি বোঝাতে চাইছি আশা করি বুঝতে পারছিস। বলেই শাওন শয়তানি একটা হাসি দিয়ে চলে গেল। ওর কথার মানে আমি বুঝতে পেরেছি। রিমি ও সাজ্জাদ ভাই নিশ্চয়ই গতকাল খারাপ কিছু করেছে, এটাই বুঝিয়েছে। কিন্তু আমি এসব বিশ্বাস করি না। রিমি কখনো এমন করবে না। আমি জানি রিমি যেসব বলেছে সেসব মিথ্যা। আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব রিমি ইচ্ছে করেই করেছে। কিন্তু তবুও কেন জানি মনকে মানাতে পারছি না। মনের ভেতর খুব ডাক ডাকছে, হয়তো সামনে বড় কোনো বিপদ আমার জন্য অপেক্ষা করছে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বিছানায় শুয়ে শুধু ছটফট করছি। রিমির কথা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে পারছি না। বারবার রিমির চেহারা চোখের সামনে বেশি উঠছে। সেই সাথে ওর দেওয়া কষ্টগুলো আমি এখন অনুভব করতে পারছি। মেয়েটা যে আরও কত কষ্ট দেবে আল্লাহ জানে। তবে আজকের মতো কষ্ট আমি কোনোদিন পাইনি। যখন থেকে শুনেছি রিমি ও সাজ্জাদ ভাই এক ঘরে ছিল, তখন থেকে আমার হৃদয়ে ঝড় শুরু হয়ে গেছে। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, রিমি কেন এমন হয়ে গেল? সে কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? একটাবার কি সে সুযোগ দেওয়া যায় না? আমি কি ক্ষমার অযোগ্য? মনে মনে এসবই ভাবছি আর চোখের পানি ঝরাচ্ছি। আচ্ছা, আমি যেভাবে রিমির কথা মনে করে কাঁদছি, রিমিরও কি আমার কথা মনে পড়ছে? নাকি সে সাজ্জাদ ভাইয়ের প্রেমে বিভোর হয়ে আছে? তবে আজকে রিমি মাত্রা অতিরিক্ত করে ফেলেছে। আমি ওকে কখনোই মাফ করব না। এখন চিন্তার বিষয় কি করে বিয়েটা আটকানো যায়। যে পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে না কারো সাহায্য পাবো। যা করা নিজেরই করতে হবে, কিন্তু কি করব সেটাই মাথায় আসছে না। বিয়ে আটকানো তো মুখের কথা না, তার উপর সবাই রিমির পক্ষে। যদিও তেমন কেউ জানে না যে আমি বিয়ে ভাঙতে চাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত সবাই জানতে পারলে এবার আমাকে জেলে নয়, সোজা ফাঁসিতে চলাবে। তাই যা করার বুঝে শুনেই করতে হবে। অনেকক্ষণ চিন্তা করার পর একটা সিদ্ধান্তে এসে পৌঁছালাম। কালকে সাজ্জাদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। যদিও উনি সবটা জানে, শুধু একটু বুঝে বলতে হবে। দরকার পড়লে সাজ্জাদ ভাইয়ের পা ধরবো, তবুও যেভাবে হোক বিয়েটা আটকাবো। রিমিকে ছাড়া আমার চলবে না। যে কোনো শর্তে রিমিকে আমি চাই। নানা রকম চিন্তাভাবনা করতে করতেই ঘুমিয়ে গেলাম। কিন্তু ভোরবেলা বাজে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। দরবার করে শোয়া থেকে উঠে বসলাম। শরীর ঘেমে একাকার হয়ে গেছে, সেই সাথে প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে। আমি পাশে রাখা পানির গ্লাস নিয়ে ডকডক করে পানি খেয়ে নিলাম। তারপর জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। বুকের বাঁ পাশে চিনচিন করে শব্দ হচ্ছে, শরীর থরথর করে কাঁপছে। স্বপ্নটা সত্যিই অনেক ভয়ঙ্কর ছিল। গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। স্বপ্নে দেখলাম রিমি ও সাজ্জাদ ভাইয়ের বিয়ে হয়ে গেছে এবং তাদের একটা বাচ্চাও আছে। আরও দেখলাম সাজ্জাদ ভাই বিয়ের পর অন্য নারীর সাথে পরকীয়াতে জড়িয়েছে। রিমি সেটা জানতে পেরে সাজ্জাদ ভাইয়ের সাথে ঝগড়া করছে। একসময় সাজ্জাদ ভাই রেগে গিয়ে রিমির গায়ে আগুন ধরিয়ে দেয়। রিমি চিৎকার করতে থাকে। আগুনে পুড়ে রিমির চামড়া সব খসে পড়েছে। রিমির সুন্দর চেহারাটা আচমকাই বিভৎস রূপ ধারণ করে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমার নানি বলতো ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। আমি বিশ্বাস করতাম না, কুসংস্কার মনে করতাম। কিন্তু আজ কেন জানি বিশ্বাস করতে মন যাচ্ছে। আল্লাহ না করুক, যদি সত্যি সত্যি রিমি ও সাজ্জাদ ভাইয়ের বিয়ে হয়ে যায় এবং সাজ্জাদ ভাই রিমিকে মেরে ফেলে, তাহলে কি হবে? আমি বসে বসে এসব ভাবতে লাগলাম। এমনিতে টেনশনে ছিলাম, এবার আরেকটা টেনশন মাথায় এসে ভর করলো।
আমি কিছুক্ষণ জিম মেরে বসে রইলাম। এখন একটু স্বাভাবিক লাগছে, তবে স্বপ্নের কথা মনে হতেই গা শিউরে উঠছে। আমি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম স্বপ্নটা যেন সত্যি না হয়। ভোরের আবছা অন্ধকার কাটে সূর্যের আরো ঘরে জানালায় এসে পড়ল। আমি সেই সাথে রিমিকে দেখার তীব্র ইচ্ছাটা মনের মাঝে জেঁকে বসলো। রিমিকে না দেখা পর্যন্ত আমার উতলা মন শান্ত হবে না। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই গ্রাম্য সঙ্গীতের সুরময় সুর কানে ভেসে এলো। সহজ করে বললে ড্রয়িং রুমে গীতের আসর বসেছে। গতকাল রাতে গ্রাম থেকে আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে। সম্ভবত তারাই সকাল সকাল গীত গাইছে। শুনতে অবশ্য খারাপ লাগছে না, সকালবেলা যে কারো মুড ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি ড্রয়িং রুমে এসেই দেখি শুধু গীত গাওয়া নয়, গীতের তালে তালে সব মহিলারা গোল হয়ে নাচছে। একটু ভালো করে তাকালে আমার চোখ ছানা বড় হয়ে গেল। দেখি রিমে সবার সাথে তাল মিলিয়ে নাচছে। পরনে গ্রামের মেয়েদের মতো শাড়ি পরা এবং কোমরে আঁচল গোজা, দেখতে একদম গ্রাম্য বাঙালি মেয়েদের মতো লাগছে। আমি প্রথমে চিনতে পারিনি। সত্যি বলতে রিমিকে এত সুন্দর ও আকর্ষণীয় লাগছে যে চোখ সরাতে পারছি না। কি সুন্দর করে নাচছে সে, চোখে মুখে খুশির ঝিলিক। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে রিমির নাচ দেখছিলাম। হঠাৎ রিমির নজর আমার দিকে পড়ে। আমি দুষ্টুমি ভরা হাসি দিয়ে তড়িৎ বেগে রিমিকে চোখ টিপ মারলাম। রিমির সাথে সাথে নাচা থামিয়ে কপাল কুঁচকে আমার পানে তাকালো। চোখে মুখে রাগের ফোয়ারা বইতে লাগলো। আমি পাত্তা দিলাম না। ইশারে রিমিকে নাচা চালিয়ে যেতে বললাম, কিন্তু রিমি নাচা বন্ধ করে হনহন করে চলে গেল। কষ্ট পেলাম খুব। মন খারাপ করে সোফায় এসে বসলাম। সবাই যে যার কাজে ব্যস্ত। একটু পর রিমি ও তার বান্ধবীরা জটলা বেটে ড্রয়িং রুমে এলো। আমার ঠিক পাশেই সোফায় এসে বসলো। আমি টেরা চোখে ওদের পর্যবেক্ষণ করতে লাগলাম। রিমির বান্ধবীরা এমন একটা ভাব করছে যেন কোনোদিন আমাকে দেখেনি। ওদের এমন ব্যবহার দেখে রীতিমতো অবাক হচ্ছি। একটা সময় ছিল যখন রিমির বান্ধবীরা আমাকে দুলাভাই ডেকে ডেকে কান পুচিয়ে ফেলতো, আর এখন আমাকে চেনেই না। বুঝতে পারছি না আমার সাথে ওদের কিসের শত্রুতা। রিমি আমার উপর রেগে আছে, এটা জায়েজ, যথেষ্ট কারণ ও লজিক আছে। কিন্তু রিমির বান্ধবীদের আমার উপর রেগে থাকাও আমাকে ইগনোর করার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমি মনে মনে সব চিন্তা করছিলাম। আচমকা রিমির হাতের দিকে চোখ আটকে গেল। রিমির প্রায় অর্ধেক হাত জুড়ে মেহেদির প্রলেপ, সুন্দর করে ডিজাইন করা, দূর থেকেও জলজল করছে। কিন্তু রিমির হাতের তালুর মাঝখানে তাকাতেই মনটা খারাপ হয়ে গেল। রিমির হাতের তালুতে বড় করে রিমি প্লাস সাজ্জাদ ভাই লেখা। আমি রাগে কটমট করে রুমের দিকে চেয়ে রইলাম। রিমি আমার অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। সে কিছুক্ষণ পর পর আমাকে বাঁকা চোখে দেখছে আর মুসকে মুসকে হাসছে। আমি রাগে সাপের মতো ফুসফুস করছিলাম। কিছুক্ষণ পর রিমি ও তার বান্ধবীরা আমাকে অবাক করে দিয়ে অ্যাডাল্ট কথাবার্তা বলা শুরু করলো। বাসরাতে সাজ্জাদ ভাইয়ের সাথে রিমি কী করবে, হানিমুনে কোথায় যাবে, কয়টা বেবি নিবে, এসব কথাবার্তা। এর পাশাপাশি আরও কিছু কথাবার্তা বলেছে যেগুলো কাউকে বলা সম্ভব নয়। আমি দূর থেকে রিমির এসব কথা শুনে রাগে ফেটে যাচ্ছিলাম। ওকে কাঁচা চিবিয়ে খেলেও এই রাগ কমবে না এমন একটা অবস্থা। তবে আমি বেশ ভালো করে বুঝতে পারছিলাম রিমি আমাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে এসব কথা বলছে। এখানে থাকলে হয়তো আরও নানা রকম কথা বলে আমাকে রাগাবে, আর আমি রাগ কন্ট্রোল করতে না পেরে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। তখন বিয়েবাড়িতে ঝামেলার সৃষ্টি হবে। রিমি হতে এটাই যাচ্ছে, তাই আমাকে ইচ্ছে করে রাগাচ্ছে। আমি কিছু না বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই আমার সব বন্ধুরা ড্রয়িং রুমে ঢুকলো। তাদের সবার হাতে বড় ফুলের মালা, ফুলের ঝুড়ি, রং বেরঙের কাগজ, নকশা করা কাপড়, মরিচবাতি থেকে শুরু করে বিয়েবাড়ি সাজানোর সকল জিনিস রয়েছে। আমি তাদের কাছে এগিয়ে গেলাম। সকালে ঘামে ভিজে একাকার হয়ে গেছে। যা বুঝলাম এতক্ষণ তারা বাড়ির বাইরের অংশে সাজাচ্ছিল, এখন ভিতরের অংশ সাজাবে। আমি কিছু বলার আগেই আশিক আমার হাতে ফুলের ঝুড়িটা দিয়ে রাগী গলায় বলল, বাড়িতে এতগুলো কাজ ফেলে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমাদের একটু হেল্প করলেও তো পারিস। মাইন না খেতে চাইলে আমার সামন থেকে সর, মেজাজ অত্যাধিক খারাপ আছে বলে ফুলের ঝুড়িটা ছড়ে মারল। কিন্তু ভাগ্যক্রমে ফুলগুলো দূরে বসে থাকা রিমির মাথার উপরে গিয়ে পড়ল। রিমির শরীরের অনেকটা অংশ ফুল দিয়ে ঢেকে গেল। ভেবেছিলাম রিমি রাগ করবে, কিন্তু রিমি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ চলে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস পেলে বন্ধুদের দিকে তাকালাম। আশিক হাসতে হাসতে বলল, আরে এত রেগে যাচ্ছিস কেন? বিয়েটা তো আর বোনেরই হচ্ছে। বোনের বিয়েতে কাজ করলে কি এমন ক্ষতি হয়ে যাবে বলতো? বোনের বিয়ে মানে? কে আমার বোন? কি আবার রিমি? অবশ্য রিমি তো এক্স-ওয়াইফ হয়। মোট কথা রিমি হচ্ছে তোর বউ ও বোনের দারুণ কম্বিনেশন। বলে আশিক উচ্চস্বরে এসে উঠল। বাকি বন্ধুরাও আশিকের সাথে তাল মেলালো। এমন মনে হচ্ছে আমি কোনো জোকার, আর বন্ধুরা আমাকে দেখে ভীষণ মজা পাচ্ছে। অথচ এই মুহূর্তে বন্ধুদের থেকে সাহায্যের আশা করেছিলাম আমি, কিন্তু তারা আমাকে সাহায্য তো করছেই না, উল্টো আমাকে নিয়ে মজা করছে। হেসে নে, যত খুশি এসে নে। কথায় আছে না, হাতি গর্তে পড়লে চামচিকা লাথি মারে। কিন্তু একটা কথা হয়তো জানিস না,
হাতি যখন গর্তে থেকে উঠে আসে তখন চামচিকাকে পায়ের তলে পিষিয়ে মারে। আর সময়টা তোদের, তাই আমাকে নিয়ে মজা করছিস, কিন্তু মনে রাখিস সময় আমারও একদিন ঠিকই আসবে, সেদিন তোদের সবাইকে দেখে নেব। আচ্ছা দেখে নিস, আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না, বিয়ে পর্যন্ত এখানেই আসি। এখন একটু কাজ করতো, রিমি তোকে বিয়ের গেটটা সাজাতে বলেছে। আগের বার গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছিলি, সবাই তোর কাজের খুব প্রশংসা করেছিল। এবার যেন গেটটা সুন্দর করে সাজানো হয় বলে দিলাম। তোদের কি বিবেক বলতে কিচ্ছু নেই? সবটা জানার পরেও তোরা কিভাবে এসব বলতে পারিস? আরে বিবেক আছে বলেই তো রিমির বিয়ের আয়োজন করছি। অনেক ভেবে দেখলাম রিমির বিয়ে ভেঙে কোনো লাভ নেই, তার চেয়ে যদি রিমি বিয়েটা ভালোভাবে হয় তাহলে আমাদের সবার লাভ। কারণ রিমির বাবা আমাদের সবাইকে 10,000 করে টাকা দিয়েছে। সামান্য কটা টাকার জন্য আমার সাথে গাদ্দারি করলি? কি করবো বল, টাকার কাছে আমরা সবাই গোলাম। অবশ্য তুই চাইলে আমাদের দলে যোগ দিতে পারিস, তোকেও টাকার ভাগ দিব। বলে আশিক আবার আসতে লাগলো। আমি রাগে ফোঁস করতে করতে তাদের সামন থেকে চলে এলাম। জানি তাদের সাথে কথা বলে লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। তবে ভাবিনি বন্ধুরা আমার সাথে বেমানি করবে। ভেবেছিলাম সাহায্য না করুক, অন্তত পাশে থেকে সাহসটা দেবে, কিন্তু সেটাও করলো না। আমি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে এলাম। ভালো আশেপাশে ঘোরাঘুরি করে মনটা ভালো করি, কিন্তু কিসের কি, কিছুতেই মন ভালো হচ্ছে না। যেখানে যাচ্ছি রিমির বিষাদ মন স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে। বুকের ভিতর কেমন জানি করছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। বুক ফেটে কান্না আসছে। অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছি। বাড়ি ফিরলাম দুপুরের পর। ততক্ষণে পুরো বাড়ি সাজানো শেষ। বন্ধুদের কাজেই প্রশংসা না করে পারলাম না। এত সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে যে চোখ ফেরাতেই পারছি না। এত দূর থেকে বাড়িটা চাঁদের আলোর মতো জলজল করছে। সত্যি বলতে বন্ধুরা বাড়িটাকে একদম রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। এমন মনে হচ্ছে কোনো রাজা তার একমাত্র মেয়ের ধুমধাম করে বিয়ে দিচ্ছে। বাড়িতে ঢুকেই সবার প্রথমে ছাদে গেলাম। আর ছাদে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা আমার ভাবনাই ছিল না। ছাদে যেতেই দেখি সাজ্জাদ ভাই রিমিকে। তো বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ করা হলো। ইনশাল্লাহ আগামী পর্বে A to Z সবগুলো একসাথে করে দেওয়া হবে। তো আপনারা কি মন খারাপ করবেন না? কেমন হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে এরপর A to Z গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।